হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 10-এর পর্যায় সারণী অর্থাৎ চ্যাপ্টার 8.1 পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা সম্পর্কে আলোচনা করব। দেখো, পর্যায় সারণী কী জানতে গেলে আগে আমাদের জানতে হবে মৌল কী জিনিস। দেখো, আমরা যে সমস্ত গ্যাসের নামগুলো পড়েছি, অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে অন্যান্য যে মৌলগুলো কার্বন, সোডিয়াম, ফ্লুরিন, ক্লোরিন, এই যে সে সমস্ত আমরা নামগুলো জেনে এসেছি, পদার্থ অণু পরমাণু থেকে আমরা রাসায়নিক বিক্রিয়া থেকে নামগুলো জেনে আসছি, এইগুলো ছোট ক্লাসে, এইগুলোকে বলা হয় আমাদের মৌল। এইগুলোকে কি বলা হয়? আমাদের মৌল। তো এই মৌলগুলোকে একটা শ্রেণীতে টোটালভাবে ছক করে করে বসানো হয়েছে। এই জিনিসটা কি বলা হয়? পর্যায় সারণী। অর্থাৎ মৌলগুলোর বিভিন্ন রকম ধর্মর দিক থেকে বিচার করে, মৌলগুলোর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এই সমস্ত ব্যালেন্স করে, এই সমস্ত বিচার করে কিছু মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা, মানে একই রকম ধর্ম প্রদর্শন করছে কিছু মৌল, এগুলোকে একটা টেবিলের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, একটা টেবিলের আকারে রেখা হয়েছে। এই জিনিসটা কি বলা হয়? আমাদের পর্যায় সারণী। তো এই পর্যায় সারণী কী করে এলো সেটা আমরা দেখব, আর এইকে কী ধর্ম, বিশেষ কিছু কিছু ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। দেখো, পর্যায় সারণী জানতে গেলে আমাদের মৌলের সম্পর্কে আগে জানতে হবে যে বর্তমানে এই রিসেন্ট টাইমে প্রকৃতিতে এই মৌলগুলো কোথায় পাওয়া যায়। যেমন লোহা, কপার, এগুলো সব আমাদের কিন্তু এই প্রকৃতির মধ্যেই পাওয়া যায়। প্রকৃতিতে কৃত্রিম এবং প্রাকৃতিক মৌলের সংখ্যা কতগুলো? 118টা। এরকম মৌল বর্তমানে আমাদের কতগুলো অ্যাভেলেবেল? 118খানা অ্যাভেলেবেল। এবার দেখো, এই 118খানাগুলোকে ছকের মধ্যে নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্যের মাধ্যমে প্রবেশ করানো হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কি করে এসেছে সেগুলো হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় অনেক গবেষণা করে অনেক রকমের সূত্র দিয়েছেন, এবং সেগুলো ভুল হয়েছে, আবার তার কারেকশান হয়ে নতুন সূত্র এসছে, আবার সেটা ভুল প্রমাণিত হয়েছে, সেখান থেকে কারেকশান হয়ে আজকের একদম সুস্থির, একটা মোটামুটি সুস্থির বলা যেতে পারে, হয়তো ভবিষ্যতে কোনো একদিন আবার অন্য কোনো থিওরি বেরোতে পারবে। বর্তমানে এই পর্যায় সারণী এসেছে। এই অনেকটা ঠিক আমাদের যে মানুষের ইভলভ হওয়া, তুমি ভাবো যে মানুষ প্রথমে যখন চাকা তৈরি করলো তখন কি করলো? তখন পাথরকে কেটে গোল শেপ করলো, গোল শেপ করে দেখলো জিনিসটা গড়িয়ে যাচ্ছে, সেটা হলো চাকা। এবার সেটার মডিফিকেশান করতে 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 আজকে আমরা টিউবলেস টায়ার পর্যন্ত পৌঁছে গেছি। এইভাবে জিনিসটা হয়ে গেছে। বা তুমি যদি যে কোনো খাবার কথাই ভাবো, মাংস খাওয়ার কথা, মানুষজন আগে কীভাবে খেত? বন মানুষ আগে কাঁচা পশুর মাংস খেত। তারপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে থাকলো, আগুনে ঝলসতে শুরু করলো, আগুনে ঝলসে খেতে শুরু করলো। তারপরে আস্তে আস্তে নুন টুন, সমুদ্রের জল টল দিয়ে মাংস খেতে লাগলো, দেখলো আরও টেস্ট লাগছে। তারপরে মানুষ ইভলভ হলো, তারপরে তেলের ব্যবহার এলো, মশলার ব্যবহার এলো, এখন তো ক্রিম দিয়েও মাংস হয়ে যাচ্ছে, মালাই চিকেন। এইভাবে যে মডিফিকেশান হচ্ছে, আমাদের কিন্তু পুরো ইতিহাসটাই পুরোটাই আমাদের অল্প স্বল্প করে জানতে হবে, যে কোথা থেকে শুরু হয়ে আজকে কোন পজিশনে আমরা দাঁড়িয়ে আছি, সেটা আমাদের পুরোপুরি জানবো। কার ক্ষেত্রে? এই মৌলগুলোর সারণীর ক্ষেত্রে। তাহলে দেখো, মৌলগুলো সারণীর ক্ষেত্রে এখানে বিভিন্ন বিজ্ঞানী, যেমন ডোবেরিনার, তারপরে আমাদের নিউল্যান্ড, তারপরে আমাদের এখানে লোথার মেয়ার, এই সমস্ত যে বিজ্ঞানীরা আছেন, এদের ধারণাগুলো আমাদের কিন্তু আগে দেখতে হবে। অর্থাৎ ইনারা পর্যায় সারণীতে এই মৌলগুলোকে কীভাবে অবস্থান করতে চেয়েছেন। তো প্রথমেই চলে আসি আমরা ডোবেরিনারের ত্রয়ী সূত্র। উনি ত্রয়ী সূত্র বলে একটা সূত্র দেন। দেখো, সূত্রতে কি বলা হয় না, রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে মাঝের পারমাণবিক ভর অন্য দুটির পারমাণবিক ভরের গড় হয়। এখানে কি খেয়াল রাখতে হবে? যে পারমাণবিক ভরের কথা বলা হয়েছে। উনি এক্সাম্পল দিলেন যে, মনে করো এরকম একটা ত্রয়ী নিলাম, যেমন লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। এই লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে বলছে এদের মধ্যে কি হয়, রাসায়নিক ধর্মের প্রচুর মিল আছে, একই টাইপের ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে প্রথম মৌলটা আর এই দ্বিতীয় মৌলটা, এদের পারমাণবিক ভরের গড় করলেই আমাদের মাঝখানের যে মৌলটা তার পারমাণবিক ভরটা পাওয়া যাবে। দেখো, লিথিয়াম কী হয়? লিথিয়ামের হচ্ছে 7 আর পটাশিয়ামের হচ্ছে 39 আর 7 যদি আমরা যোগ করি কত হবে? 6 46। তাহলে এর অ্যাভারেজ যদি আমি নিই তাহলে কি বাই 2 আমাকে করতে হবে। তাহলে বাই টু যদি আমি করি তাহলে আমার কত আসছে? 23 আসছে। দেখো, 23 কার? মাঝখানে যে মৌলটা আছে অর্থাৎ সোডিয়াম, তার কিন্তু পারমাণবিক ভর 23।
তা উনি এইভাবে কিন্তু বলেন যে রাসায়নিক সাদৃশ্য যাদের মধ্যে আছে এরকম তিনটে যদি আমরা মৌল নিই তাহলে প্রথম মৌল আর শেষ মৌলের পারমাণবিক ভরের গড় যেটা হবে সেটাই হবে মাঝখানের মৌলের পারমাণবিক ভর। এরকম আরেকটা উদাহরণ হচ্ছে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। দেখো এই দুটোকে তোমরা যোগ করে দেখো, যোগ করে 2 দিয়ে ভাগ করে অর্থাৎ গড় বার করে দেখো ব্রোমিনের ভর বেরোবে। তো ইনি প্রথম এই সূত্রটা দিলেন। এবার আরও গবেষণা করে এরপরে দেখা গেল যে এই সূত্রর কিন্তু সীমাবদ্ধতা আছে, এই সূত্রটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। কি সেই সীমাবদ্ধতা? বলছে কেবল 4টি ত্রয়ী গঠন করেন। বলছে এইরকম ত্রয়ী অর্থাৎ 3টের গ্রুপ, 3টে মৌলের একটা গ্রুপ এরকম 4টে পাওয়া যায়, তার বেশি কিন্তু পাওয়া যায় না। আবার এর মধ্যে একটা পেয়ার আছে, যেমন সমধর্মী সকল মৌলের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। যেমন দেখো এন, পি আর এস, এদের মধ্যে যদি এন আর এসকে যোগ করি দিয়ে গড় বার করি তাহলে কিন্তু আমাদের পি পাওয়া যাবে না। দেখো এনের কত আছে 14, নাইট্রোজেনের 14, আর্সেনিকের 75, তাহলে 5 আর 4 9, 7 আর 1 8, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে 4.5 আসছে। এটা কখনোই ফসফরাস নয়। ফসফরাসের কত হয়? পি এর হয় 31, পারমাণবিক ভর কিন্তু 31। তাহলে কি হলো, এখানে আমাদের এই ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র কি ভায়োলেট হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে এই ত্রয়ী সূত্র সব ক্ষেত্রে সঠিক নয়, অর্থাৎ এটা ভুল প্রমাণিত হয়ে গেল। এরপরে কি সূত্র আসছে? এরপরে নিউল্যান্ড বলে একজন বিজ্ঞানী, উনি আরও গবেষণা করে একটা সূত্র দেন, সেটা হচ্ছে অস্টক সূত্র, নিউল্যান্ডের অস্টক সূত্র। দেখো নিউল্যান্ডের অস্টক সূত্র কি বলে না, মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে কোনো নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্ম প্রথম মৌলটির অনুরূপ হয়। অর্থাৎ উনি বলছেন উনার কাছে উনি যে সময় সূত্রটা দিয়েছিলেন সেই সময় কিন্তু সমস্ত মৌল আবিষ্কৃত হয়নি। তো উনার কাছে অ্যাভেলেবেল যে মৌলগুলো ছিল উনি দেখছেন যে তাদের যদি পারমাণবিক ভরের ক্রম অনুসারে আমি সাজাই 1 2 3 4 5 6 7 করে, 8 নম্বর যে মৌলটা আসবে তার ধর্মটা আবার 1 নম্বরের সঙ্গে সমান। এবার এরকম করে সাজাচ্ছেন 8 9 10 11 12 13 14, আবার যে আপনার 15 নম্বরটা আসছে সেটা আবার 1 নম্বরের সঙ্গে সমান হচ্ছে। অর্থাৎ এইভাবে মানে 8 নম্বর যে মৌলটা আসছে যদি আমি পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাই, ক্রম বিদ্যমান বাড়তে বাড়তে যদি সাজাই, তাহলে 8 নম্বর যে মৌলটা আসছে সেটা আবার 1 নম্বরের অনুরূপ হচ্ছে। অর্থাৎ ধর্মের এরকম করে রোটেশান কিন্তু ঘটছে। কারণ কি উদাহরণ দেখো হাইড্রোজেন, লিথিয়াম, ওনার কাছে এইগুলো অ্যাভেলেবেল ছিল। হাইড্রোজেন দেখো 1, লিথিয়ামের পারমাণবিক ভর 7, বেরিলিয়ামের 9, এভাবে উনি সাজিয়েছেন কত পর্যন্ত? অক্সিজেন পর্যন্ত। এরপরে যখন আপনি ফ্লুরিন দেখছেন 8 নম্বর মৌলটা, দেখ 1 2 3 4 5 6 7, এবার কি ফ্লুরিন এখানেও তো 8 নম্বর, উনি দেখছেন ফ্লুরিনের সঙ্গে হাইড্রোজেনের খুব মিল হচ্ছে। আবার যখন এখানে সোডিয়াম যাচ্ছেন দেখছেন সোডিয়ামের সঙ্গে লিথিয়ামের প্রচুর মিল হচ্ছে। দেখো লিথিয়াম থেকে দেখো 1 2 3 4 5 6 7, লিথিয়ামের পর থেকে 7 নম্বর মৌলকে সোডিয়াম। তাহলে এই হচ্ছে আমাদের নিউল্যান্ডের অস্টক সূত্র। এরপরে কি আবার যখন উনি এরকম করে চলে যাচ্ছেন সালফারের পর যখন ক্লোরিন আসছেন, ক্লোরিনে এসে দেখছেন হাইড্রোজেন, ফ্লুরিন, এদের সঙ্গে ক্লোরিনের বিশাল একটা মিল পাওয়া যাচ্ছে। আবার আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এর মধ্যে মিল পাওয়া যাচ্ছে। তাই উনি এই সূত্রটা দিয়েছিলেন, এই সূত্রটাকে বলা হয় অস্টক সূত্র, যে অষ্টম মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রথম মৌলের অনুরূপ হচ্ছে। আর কি অনুসারে সাজানো হয়? ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়। এটা সবসময় মনে রাখতে হবে যে এটা কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী সব কিছু গণনা চলছে। তো এটা গেল আমাদের নিউল্যান্ডের অস্টক সূত্র। পরবর্তী ক্ষেত্রে কি হয়, যা এর মাঝে মাঝেও অনেক মৌল থাকে যেগুলো আবিষ্কৃত হয়, তার ফলে এগুলো ভুল প্রমাণিত হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি লোথার মেয়ার বলে একজন বিজ্ঞানী, উনি একটা গবেষণা করেন, উনি একটা থিসিস করেন। তার ফলে উনি কি পেয়েছিলেন? উনি কি করলেন? উনি একটা গ্রাফ প্রস্তুত করলেন, একটা লেখচিত্র প্রস্তুত করলেন। কিসের লেখচিত্র? না, উনি মৌলের পারমাণবিক আয়তন, অর্থাৎ একটা মৌলের যে আয়তনটা, পরমাণুর যে আয়তনটা, সেই পরমাণুর আয়তনকে উনি ওয়াই অ্যাক্সিস বরাবর দিলেন, অর্থাৎ এই দিক বরাবর দিলেন। আর পারমাণবিক ভর, এই যে ভরগুলো একটা পরমাণুর যে ভর, সেই পারমাণবিক ভরগুলোকে উনি এক্স অ্যাক্সিস বরাবর দিলেন। দিয়ে ওনার কাছে যে মৌলগুলো ছিল সেগুলোকে পয়েন্ট আউট করলেন, এগুলো মেপে টেপে পয়েন্টিং করার পরে এই টাইপের একটা গ্রাফ উনি পেলেন। একটা হ্যাবাদের একটা অদ্ভুত পর্বত শৃঙ্গের মতো গ্রাফ উনি পেলেন। এই গ্রাফটাকেই বলা হয় সপ্ত শীর্ষ তরঙ্গের গ্রাফ।
সপ্ত শীর্ষ তরঙ্গ দেখো 1 2 3 4 5 6 7 সাতখানা যেন মনে হচ্ছে চূড়া পাহাড়ের, সেই সপ্ত শীর্ষ চূড়ার মতো একটা তরঙ্গের আকারে কিন্তু একটা বয়ে যাচ্ছে, এরকম একটা উনি গ্রাফ পেলেন। এই লেখচিত্রটাকেই বলা হয় পারমাণবিক আয়তন লেখচিত্র। এই লেখচিত্রকে কী বলা হয়? পারমাণবিক আয়তন লেখচিত্র। এবার এই লেখচিত্রের মাধ্যমে কি করলেন উনি কিছু সিদ্ধান্তে এলেন। এই সিদ্ধান্তগুলো আমাদের জানতে হবে। দেখো নেথান মেয়ারের সিদ্ধান্ত কি? ক্ষার ধাতুগুলি, এবার ক্ষার ধাতু কী জিনিস, ক্ষারীয় মৃত্তিকা কী জিনিস, এগুলো আমরা একটু পরে জানছি, আগে শুনে রাখো। ক্ষার ধাতু যেমন হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই Li, Na, K, Rb, Cs, এগুলোকে উনি কোথায় দেখতে পেলেন? এই গ্রাফের মধ্যে এগুলো কোথায় অবস্থান করলো? বলছে পারমাণবিক আয়তনের প্রতি তরঙ্গের শীর্ষে অবস্থান করলো। কোথায় অবস্থান করলো? এই যে প্রত্যেকটা তরঙ্গ সৃষ্টি হলো, এইগুলো কি, এগুলো এক একটা তরঙ্গ তৈরি হলো। এই যে তরঙ্গ শীর্ষ, দেখো এইখানে একটা শীর্ষ, দেখো এখানে Li, এটা একটা শীর্ষ, দেখো এখানে Na, এটা একটা শীর্ষ, এখানে হলো K, এটা একটা শীর্ষ, এখানে Rb, এখানে একটা শীর্ষ, এখানে আমাদের Cs। প্রত্যেকটা তরঙ্গের শীর্ষে কিন্তু এগুলো অবস্থান করলো আয়তনে, অর্থাৎ এদের আয়তনগুলো কিন্তু বেশি হলো। এদিকে কি আছে? এদিকে আছে আমাদের আয়তন, ভলিউম, অর্থাৎ এই পরমাণুগুলোর আয়তন কিন্তু সব থেকে বেশি পাওয়া গেল। এরপরে উনি দেখলেন যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এগুলো কোনগুলো না Mg, Ca, Sr, Ba, এগুলো ক্রমহ্রাসমান অংশের মধ্যবর্তী স্থানে, অর্থাৎ যখন নেমে আসছে সেই জায়গার মধ্যবর্তী স্থানে। যেমন দেখো Mg, Ca, দেখো Ca এইখানে যখন এখান থেকে নেমে আসছে গ্রাফটা নিচের দিকে, এই মিড পয়েন্টে দেখো Ca, এরকম মিড পয়েন্টে আমাদের Mg, এখানগুলোতে কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতু Sr, Ba, এই মিড পয়েন্টগুলোতে যেখানে তরঙ্গটা নেমে আসছে তার মিড পয়েন্টে কিন্তু এগুলোকে উনি পেলেন, অর্থাৎ এদের আয়তনটা এর থেকে একটু কম হলো, এটা উনি সিদ্ধান্তে এলেন। আচ্ছা, আর কি দেখলেন? হ্যালোজেন মৌলগুলো যেগুলো হচ্ছে FCl, Br, I, অর্থাৎ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে উনি কোথায় দেখলেন? ক্রমবর্ধমান অংশে অবস্থান করছে, অর্থাৎ যেখান থেকে গ্রাফটা উপর দিকে উঠছে সেই পজিশানগুলোয়। দেখো Cl, এই যে এইখানে যেখান থেকে গ্রাফটা ওপর দিকে উঠছে, এই যে গ্রাফটা Br ওপর দিকে উঠছে, এখানে আয়োডিন, এইভাবে উনি কিন্তু গ্রাফগুলো পেলেন। এখানে ফ্লুরিন, যেখানে গ্রাফগুলো ওপর দিকে উঠছে অর্থাৎ এই দিকে যাচ্ছে তরঙ্গগুলো, তার মিড পয়েন্টে কিন্তু এই হ্যালোজেন মৌলগুলোকে উনি দেখতে পেলেন। অর্থাৎ উনি দেখলেন যে সমস্তটাই একটা ছন্দে আছে। দেখো প্রত্যেকটা শীর্ষে আমাদের কি আছে? ক্ষার ধাতুগুলো আছে। তারপরে যখন নেমে যাচ্ছে তরঙ্গ, তার মিড পয়েন্টে কি আছে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো আছে। আর যখন উঠছে তরঙ্গ অর্থাৎ আয়তন যখন ক্রমবর্ধমান, তার মিড পয়েন্টগুলোতে উনি হ্যালোজেন মৌলগুলো পেলেন। এখান থেকে উনি আলটিমেট কি সলিউশনে এলেন? উনি আলটিমেট সলিউশনে এলেন যে মৌলগুলির ধর্মসমূহ পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আপর্দিত হচ্ছে, অর্থাৎ পারমাণবিক ভর যেই বাড়ছে অমনি পর্যায়ক্রমিকভাবে এদের ধর্মগুলোও কিন্তু রোটেশন হতে থাকছে। দেখো যেমন Li থেকে এনে যাচ্ছে, দেখো এরা উপরে, অর্থাৎ এদের আয়তনগুলো বেড়ে থাকছে, অর্থাৎ তুমি Li থেকে যত সামনের দিকে যাচ্ছ একটা সময় পরে আবার একটা মৌল পাচ্ছ যার আয়তনটাও আবার বড়, তাহলে কি হচ্ছে? এক ধর্মগুলো পুরো রোটেট হচ্ছে। উনি বললেন যে পারমাণবিক ভর, এই পারমাণবিক ভর জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে যে মৌলগুলি ধর্মসমূহ পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে। তাহলে এখনও পর্যন্ত আমরা যে সূত্রগুলো দেখলাম তার মধ্যে আমাদের নিউল্যান্ডের অষ্টক সূত্র এবং লোথার মেয়ারের সিদ্ধান্ত, এরা সবাই কি বলতে চাইলো? যে মৌলগুলোকে যদি ক্রমবর্ধমান আমরা পারমাণবিক ভর অনুসারে সাজাই, তাহলে একটা সময় পরে, একটা পিরিয়ড পরে সেই ধর্মগুলো আবার পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকছে। এর পরবর্তীকালে কি হলো এবার সেটা আমরা দেখব। এরপরে আমাদের মেন্ডেলিফের পর্যায়সূত্র আসে। মেন্ডেলিফ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী পর্যায় সারণীর ক্ষেত্রে, কারণ উনি এই প্রথম আমাদের পর্যায় সারণী দিয়েছিলেন। তো উনি কিভাবে তৈরি করেছিলেন পর্যায় সারণী সেটা আমাদের আগে জানতে হবে। উনি যেভাবে তৈরি করেছিলেন সেটা পরবর্তী ক্ষেত্রে গণনা করে দেখা যায় যে ভুল ছিল, এবং ওইখান থেকেই কিন্তু ওটাই বলতে পারো যে ফাইনাল স্টেপ ছিল, ওখান থেকে আমরা ঠিকতে পৌঁছতে পেরেছিলাম। তাই মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ পর্যায় সারণী তৈরি করার জন্যে। দেখো মেন্ডেলিফ কী করেছিলেন না, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে এদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ
এই মেন্ডেলিফের আগে যে সমস্ত বিজ্ঞানীরা আমাদের এই যে গবেষণা করেছেন তারা এই কথাটাই কিন্তু বারবার বলতে চাইছিলেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে পারমাণবিক ভর বা গুরুত্ব যত বাড়ছে তত পর্যায়ক্রমিকভাবে একটা পরিবর্তন আসছে। ওটাকেই মেন্ডেলিভ আরও পরীক্ষা নিরীক্ষা করে অ্যাজ এ সূত্র হিসেবে দেন যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে, অর্থাৎ পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে। এবার মেন্ডেলিভ একটা পর্যায় সারণী তৈরি করেন, একটা টেবিল তৈরি করেন। দেখো এই টেবিলটা এখানে তৈরি করা হয়েছে। এবার এই টেবিলটাতে কোনটা থেকে কি বলে সেটা আমাদের জানতে হবে। দেখো পর্যায় কাকে বলে, অর্থাৎ মেন্ডেলিফের পর্যায় সারণীতে পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে অনুভূমিক সারিতে রাখা হয়েছে, এগুলিকে পর্যায় বলা হবে। দেখো এইভাবে উনি বিভিন্ন রকম অনুভূমিক অর্থাৎ এই রকম লাইন তৈরি করেন, এই রকম ছক তৈরি করেন। এই যে লম্বা লম্বা এই যে একটা ঘর তৈরি হচ্ছে এগুলোকে বলা হবে, এগুলো অনুভূমিক যে স্তম্ভ তৈরি হচ্ছে এই অনুভূমিক স্তম্ভগুলোকে আমাদের বলা হয় এক একটা পর্যায়, এক একটা কিন্তু পর্যায়। অর্থাৎ এই যে অনুভূমিক 1 2 3 4 5 6 7 এটা একটা পর্যায়, এটা একটা পর্যায়, এটা একটা পর্যায়, এইগুলোকে বলা হয় আমাদের পর্যায়। অর্থাৎ মেন্ডেলিভ পর্যায় সারণীতে পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে অনুভূমিক সারিতে রাখা হয়েছে, এগুলিকে পর্যায় বলা হয়। এদিক থেকে যত এদিকে আসবে আমাদের পারমাণবিক গুরুত্ব তত বাড়তে থাকবে। এই পর্যায়ের সংখ্যা কটা ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীতে? পর্যায়ের সংখ্যা কটা ছিল? 7টা ছিল। কটা ছিল? 7টা। এগুলোকে কিভাবে চিহ্নিত করা হতো? 1 2 3 4 5 6 7 এইভাবে সংখ্যার মাধ্যমে এগুলোকে প্রকাশ করা হতো। আশা করি তোমরা পর্যায়ের ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার শুধুমাত্র এটা নিয়ে তো একটা টেবিল হয়ে যায় না, এবার উপর দিক থেকে কিছু ভার্টিক্যাল লাইন, অর্থাৎ আমাদের এইভাবে আমাদের কি করতে হবে? লাইন টানতে হবে। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী কাকে বলে? দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীতে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একটা সময় পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন পর্যায়ে স্থাপন করা হয়েছে যাতে সমধর্মী মৌলগুলো একই উলম্ব স্তম্ভে অবস্থান করে। অর্থাৎ উলম্ব খাড়া যে স্তম্ভগুলো আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যেরকম সাজাতে সাজাতে যাদের মধ্যে পারমাণবিক অর্থাৎ রাসায়নিক এবং ভৌত ধর্মের যে মৌলগুলোর মধ্যে সাদৃশ্য আছে, একই টাইপের ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে, তাদেরকে কিন্তু একই এই উলম্ব রেখায় রাখা হয়েছে। এই যে এক একটা উলম্ব রেখা, এগুলো কি বলা হয়? আমাদের শ্রেণী। এই যে উলম্ব রেখাগুলো আমরা দেখছি, অর্থাৎ তুমি এইটা ভাবো, এই যে 1 নম্বর, এইটা একটা টোটালটা হচ্ছে একটা শ্রেণী, এই 2 নম্বর একটা শ্রেণী। তাহলে এই কতগুলো শ্রেণী আছে দেখো। মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কিন্তু ছিল 8টা। শ্রেণী সংখ্যা কটা ছিল? 8টা। এগুলোকে কী দিয়ে প্রকাশ করা হতো? এগুলোকে রোমান হরফে প্রকাশ করা হতো। 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 7 8, এই জিরোটা কিন্তু প্রথমে ছিল না, এটা পরে বলছি, 8 পর্যন্ত ছিল মেন্ডেলিভের। তো এইগুলো হচ্ছে আমাদের শ্রেণী। এর শ্রেণীর পরে উনি কী করেন? প্রত্যেকটা শ্রেণীকে আবার দুটো করে ভাগ করেন। প্রত্যেকটা নয়, 1 থেকে 7 নম্বর শ্রেণীকে উনি এ আর বি দুটো উপশ্রেণীতে ভাগ করেন। অর্থাৎ এই 1 থেকে এই যে আমাদের 7 পর্যন্ত এই শ্রেণীগুলোকে উনি এ আর বি, প্রত্যেকটাতে এ আর বি উপশ্রেণীতে ভাগ করেন। অর্থাৎ এক একটা শ্রেণীর মাঝখানে এক একটা উপশ্রেণী। অর্থাৎ এই শ্রেণীটাকে বলা হবে 1A, এটা হচ্ছে 1B, যেমন আমাদের ক্লাসে থাকে 2A 2B 3A 3B, এইভাবে কিন্তু ভাগ করেছেন। কোথা পর্যন্ত? 1 থেকে 7 পর্যন্ত। উনি 8 নম্বর শ্রেণীকে কিন্তু ভাগ করেননি ওনার সুবিধার জন্য। উনি 8 নম্বরকে কিন্তু ভাগ করেননি, বিভিন্ন কারণ ছিল, উনি ভাগ করতে পারেননি। আচ্ছা, এরপরে 0 শ্রেণী আসে একটা। 0 শ্রেণী, দেখো 0 শ্রেণী কী হয়? মেন্ডেলিভ কিন্তু প্রথমে 0 শ্রেণী করেনি। 0 শ্রেণীতে কী রাখা হয়? 0 শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসকে রাখা হয়। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, জেনন, রেডন, এগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। কেন উনি রাখতে পারেননি? কারণ মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেন তখন কিন্তু মেন্ডেলিভের সময় নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কারই হয়নি। উনি যখন পর্যায় সারণী তৈরি করেছেন তখনও পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাসের কোনো অস্তিত্বই কেউ জানতো না, অর্থাৎ আবিষ্কার করাই হয়নি। পরবর্তী ক্ষেত্রে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কৃত হয়েছে এবং মেন্ডেলিভের পর্যায় সারণীতে আর একটা শ্রেণী অ্যাড করা হয়েছে, যেটাকে বলা হয় 0 শ্রেণী বা 0 শ্রেণী। এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে এখানে রাখা হয়। কিন্তু মেন্ডেলিভের যদি বলা হয় যে মেন্ডেলিভের পর্যায় সারণীর কটা পর্যায় এবং কটা শ্রেণী, আমরা অবশ্যই উত্তর দেবো পর্যায় সংখ্যা হচ্ছে 7 আর শ্রেণী সংখ্যা হচ্ছে 8। এটা যেন খুব ভালো করে মাথায় থাকে। তো উনি এইভাবে একটা পর্যায় সারণী করেন। এবার এর মাঝখানে বিভিন্ন উনার কাছে অ্যাভেলেবেল যে মৌলগুলো ছিল সেগুলোকে উনি এই ছকের মধ্যে বসিয়ে উনার মতো করে একটা
পর্যায় সারণী দেন, যেটা অধিক গ্রহণযোগ্য হয়েছিল সেই সময়তে। একটা প্রপার একটা টেবিলের মাধ্যমে উনি প্রকাশ করেছিলেন। এই হলো আমাদের মেন্ডেলিভের পর্যায় সারণী, পর্যায় সূত্র। এইবার তারপরে আরও গবেষণা করে এর মধ্যেও দু একটা ফল্ট খুঁজে পাওয়া যায়। এই ফল্টগুলো কী ছিল? দেখো, একটা ফল্ট কী ছিল, উনি কার ওপর জোর দিয়েছেন? এই যে এটা সাজিয়েছেন, উনি পারমাণবিক গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এবার এই পারমাণবিক গুরুত্বের ওপর জোর দিতে গিয়ে উনি দেখছেন যে একই শ্রেণী বরাবর কী থাকবে, একই শ্রেণী বরাবর সেই সমস্ত মৌলগুলো কি আমাকে রাখতে হবে যাদের ক্যারেক্টারগুলো একই রকম। অর্থাৎ মনে করো একই ফ্যামিলির ছোটো ভাই, বড়ো ভাই, ছোটো ভাই, মেজো ভাই, সেজো ভাই, এরকম করে করে বড়ো ভাই থাকবে। কিন্তু বিভিন্ন জায়গায় উনি দেখছেন যে এই অর্ডারটাকে মেনটেন করা যাচ্ছে না। সেই কারণে উনি সেই সব জায়গায় কি করেছেন, যে পারমাণবিক ভর অনুযায়ী না সাজিয়ে উনি পরীক্ষালব্ধ যে তথ্যগুলো ছিল সেই অনুযায়ী উনি কিন্তু বসিয়ে দিয়েছেন, যার সাথে যার মিল ছিল তার নিচে তাকে বসিয়ে দিয়েছেন। এই করতে গিয়ে কি সর্বনাশটা হয়েছে, আমাদের মিসফিট পেয়ার তৈরি হয়েছে। এই মিসফিট পেয়ার কী জিনিস সেটা আমাদের এবার জানতে হবে। বলা হচ্ছে মেন্ডেলিভ পর্যায় সারণী বানানোর সময় পারমাণবিক ওজন অনুযায়ী সাজানোর নীতি গ্রহণ করলেও রাসায়নিক ধর্ম সংক্রান্ত বিভিন্ন যে তথ্যগুলো ছিল তার উপরেও উনি জোর দিয়েছেন। এর ফলে কি হয়েছে না, চার জোড়া মৌলতে একটু সর্বনাশ হয়ে গেছে, একটু প্রবলেম হয়ে গেছে। মৌলক্ষেত্রে কি দেখা গেছে না, যার পারমাণবিক গুরুত্ব বেশি তাকে স্থান দেওয়া হয়েছে যার পারমাণবিক গুরুত্ব কম তার আগে। এটা তো হওয়া উচিত ছিল না। এইভাবে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছিল। অর্থাৎ এদিকে ছোট থাকবে, অর্থাৎ এদিকে ছোট পারমাণবিক গুরুত্ব, এদিক থেকে বাড়তে 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 ওদিকে পারমাণবিক গুরুত্ব যাবে। কিন্তু এরকম চার জোড়া মানে 8টা মৌলের ক্ষেত্রে, 4 জোড়া মৌলের ক্ষেত্রে দেখা গেছে যে যার বেশি পারমাণবিক গুরুত্ব তাকে আগে স্থান দেওয়া হয়ে গেছে, আর যার কম পারমাণবিক গুরুত্ব তাকে পরে স্থান দেওয়া হয়েছে। কী কারণে? না হলে এই শ্রেণীর অর্ডার মেনটেন হচ্ছিল না, ভৌত এবং রাসায়নিক ধর্মর একই রকম পর্যায়বৃত্ততা আসছিল না বলে। এগুলো কি বলা হয় আমাদের মিসফিট পেয়ার। এগুলো কি আমাদের বলা হয় মিসফিট পেয়ার। এবার যদি এই মিসফিট পেয়ারের চার্টগুলোর মধ্যে উদাহরণ চাই, তাহলে দেখো উদাহরণ কি কি। দেখো Ar আর পটাশিয়াম, আর্গন আর পটাশিয়ামের মধ্যে কি হয় না, আর্গনের পারমাণবিক ভর হয় 39.995 আর পটাশিয়ামের হয় 39.10। কি করা হয় না, আর্গনের পরে পটাশিয়ামকে রাখা হয়, কিন্তু হিসেব মতো কী ছিল, আগে পটাশিয়ামকে রাখা উচিত তারপর আর্গনকে রাখা উচিত, কিন্তু উনি আর্গনকে আগে রেখে পটাশিয়ামকে পরে রেখেছেন। এরপরে কি টি, যার পারমাণবিক ভর ছিল 127.6, এরপরে আয়োডিন 126.9কে স্থান দেওয়া হয়েছে। হিসেব মতো আয়োডিনকে আগে জায়গা দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে রাসায়নিক ধর্ম যেহেতু এক হচ্ছিল শ্রেণী বরাবর, তাই উনি টিকে আগে জায়গা দিলেন, আয়োডিনকে পরে জায়গা দিলেন। তাহলে এই ত্রুটিটা কিন্তু রয়ে গেল। এই ত্রুটিটাকেও পরবর্তীকালে, অর্থাৎ এই মেন্ডেলিভ যদি এতটা কাজ আমাদের এগিয়ে না দিতেন, এর পরের স্টেপটা কিন্তু আমরা পেতাম না। এর পরের স্টেপ আমাদের মোজলে এলেন এবং তিনি অন্য সূত্র দিলেন, এবং যেটাকে পরবর্তী ক্ষেত্রে আধুনিক পর্যায় সূত্র এবং আধুনিক পর্যায় সারণী বলে ধারণা করা হলো IUPAC দ্বারা। সেটা এবার আমরা দেখব, এবং সেই ঠিকটার জন্যে এই ভুলটা আমাদের কিন্তু খুব বেশি দরকার ছিল। সেই জন্য আমাদের মেন্ডেলিভের পর্যায় সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবার আমরা আধুনিক পর্যায় সারণী সূত্র দেখব। এর আগে আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্র দেখলাম, এবার আমরা আধুনিক পর্যায় সূত্র দেখব। দেখো বলা হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক মৌলগুলি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বিজ্ঞানী মোজলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উনি একটা খুব ইন্টারেস্টিং জিনিস প্রমাণ করেন যে পর্যায় সারণীতে মেন্ডেলিভ যেটা করেছেন, মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে বা পারমাণবিক গুরুত্ব ক্রমবর্ধমান অনুসারে সাজিয়েছেন। উনি বললেন পারমাণবিক ভর অনুসারে নয়, পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে। অর্থাৎ আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক কি, প্রোটন সংখ্যা। কোনো একটা মৌলের মধ্যে, পরমাণুর মধ্যে যে প্রোটন সংখ্যা আছে তাকে পারমাণবিক ক্রমাঙ্ক বলা হয়। এই পারমাণবিক ক্রমাঙ্কর ক্রমবর্ধমান যদি অনুযায়ী সাজাই, তাহলে কিন্তু আমরা ঠিকঠাক পর্যায় সারণী পাবো। তাহলে কিন্তু আমাদের মৌলগুলোর রাসায়নিক এবং ভৌত ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটবে। ইনার এই মতবাদটাকেই পরবর্তীকালে আধুনিক পর্যায় সূত্র বলা হয়েছে, এবং IUPAC দ্বারা এই পর্যায় সারণীটিকেই আধুনিক পর্যায় সারণী হিসেবে গণ্য করা হয়েছে। এবার আধুনিক পর্যায় সারণী কীরকম এবং মেন্ডেলিভের থেকে কি পার্থক্য সেটা আমরা দেখব।
দেখো এখনো পর্যন্ত যা আমরা কথা বলেছি, মেন্ডেলিভ, তার আগে ডোবেরেনের ত্রয়ী সূত্র, অষ্টক সূত্র, এই সব সূত্র নিয়ে কিন্তু কথা হয়েছে পারমাণবিক ভরের। এই পারমাণবিক ভর দিয়ে কিন্তু সমস্ত কিছু ক্যালকুলেশন এখনো পর্যন্ত হয়েছে। আধুনিক পর্যায় সূত্র বলছে পারমাণবিক ভর আমাদের নেব না, আমরা কি নেব, আমরা পারমাণবিক সংখ্যা নেব বা পারমাণবিক ক্রমাঙ্ক আমরা নেব। তাহলে আধুনিক যে পর্যায় সূত্র সেটা কার উপর বেস করে তৈরি হয়েছে, পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ আমাদের প্রোটন সংখ্যার উপর বেস করে কিন্তু তৈরি হয়েছে। দেখো এবার এই হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী, একটা আধুনিক পর্যায় সারণীর চিত্র। দেখো এই আধুনিক পর্যায় সারণীতে যদি বলা হয় পর্যায় সংখ্যা কটা, তাহলে দেখো পর্যায় সংখ্যা কিন্তু সমান আছে, 1 2 3 4 5 6 7, পর্যায় সংখ্যা কিন্তু বাড়েনি। তাহলে আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কিন্তু 7 এবং 1 2 3 4 5 6 7 করেই লেখা হয়। এবার শ্রেণীর সংখ্যার কিন্তু পার্থক্য হয়েছে। দেখো মেন্ডেলিফের সময় মনে করে দেখো যে 1 নম্বর শ্রেণীকে দুভাগে ভাগ করা হয়েছিল, এইভাবে আমরা 7 পর্যন্ত শ্রেণীকে দুভাগে ভাগ করেছিলাম, ওই শ্রেণীগুলোকে স্প্লিট করে দেওয়া হয়েছে, দুভাগে ভাগ না করে 1 2 করে নাম্বার দেওয়া হয়েছে। তাহলে 7 যদি দুটো থাকে তাহলে অটোমেটিক্যালি 14খানা শ্রেণী আমাদের হয়ে যাচ্ছিল। এবার 8 নম্বর শ্রেণীতে উনি 3টে করে মৌল ধরিয়েছিলেন, এক একটা পর্যায়ে 8 নম্বর শ্রেণীতে 3টে করে, তাহলে 14 15 16 17টা হয়ে যাচ্ছে ওখানেই। আর আমাদের 0 যে শ্রেণীটা ছিল সেটাকে 18 নম্বর নাম দেওয়া হয়েছে। অর্থাৎ ওই আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণীরই পরিমার্জিত রূপ কিন্তু আধুনিক পর্যায় সারণী। কোনো কিন্তু আমাদের শ্রেণী বেশি বাড়েনি, শুধু উনি যে স্প্লিট করেছিলেন, সেই ভাগ করেছিলেন, গ্রুপ করেছিলেন, সেই গ্রুপগুলোকেই আমাদের স্প্লিট করে দেওয়া হয়েছে। তাহলে আধুনিক পর্যায় সারণীতে যদি শ্রেণী সংখ্যা জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো 18, এবং একে 1 থেকে 18 এইভাবে নাম্বারিং করে কিন্তু দেওয়া হয়, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 করে। তাহলে এইগুলো আমাদের এই হরাইজন্টাল এইগুলো যেগুলো আছে আমাদের এই যে ভার্টিক্যাল, এই যে নিচের দিকে লম্বালম্বি, এগুলো হচ্ছে আমাদের সমস্ত শ্রেণী, আর যেগুলো এদিকে আছে সেগুলো হচ্ছে আমাদের পর্যায়। তাহলে আধুনিক পর্যায় সারণীতে 7টা পর্যায় এবং 18খানা শ্রেণী। এবার এই 18খানা দেখো কী কী আছে, দেখো হাইড্রোজেন থেকে শুরু হয়, হাইড্রোজেন হিলিয়াম এইভাবে পড়তে হয়। হাইড্রোজেন এখানগুলো কিন্তু ফাঁকা, যে ঘরগুলো ফাঁকা সেই ঘরে কিন্তু কোনো মৌল নেই, আমাদের এই জায়গাগুলো কিন্তু ফাঁকা থাকে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম পর্যন্ত কিন্তু আমাদের ঝরঝরে মুখস্থ রাখতে হবে, 1 থেকে 20 পর্যন্ত আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদের পরীক্ষা পর্যন্ত, এটাই ইম্পর্টেন্ট। দেখো কী কী বললাম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। দেখো এরপরে আমরা ডিটেলসে যাই, ডিটেলসে যাব যে প্রত্যেকটা পর্যায়কে কি নামে ডাকা হয়, প্রত্যেকটা পর্যায়ে যে 7টা পর্যায়ের প্রত্যেকটার নাম থাকে, এবং এই যে 18টা শ্রেণী, প্রত্যেকটা শ্রেণীর কিন্তু আলাদা আলাদা ক্লাসিফিকেশান এবং নাম আছে, সেগুলো আমরা জানব। দেখো প্রথম যে পর্যায়, এই পর্যায়ে কটা মৌল আছে, 1টা আর 2টো, তাহলে এটা হচ্ছে সবথেকে ছোট পর্যায়, এই জায়গাগুলো ফাঁকা, সেই জন্য 1 নম্বর পর্যায়কে, এটা হচ্ছে আমাদের পর্যায়, 1 নম্বর পর্যায়কে আমাদের বলা হয় অতি হর্ষ পর্যায়, খুব ছোট পর্যায়, অতি হর্ষ পর্যায়। আচ্ছা 2 নম্বর পর্যায়ে, দেখো 2 নম্বর পর্যায়ে কিন্তু বেশ খানিকটা জায়গা আমাদের ফাঁকা আছে, পুরোটা কিন্তু ভর্তি নয়, সেই জন্য বলা হয় প্রথম হর্ষ পর্যায়। 3 নম্বরকে কি বলা হয়, দ্বিতীয় হর্ষ পর্যায়। দেখো এটা হচ্ছে আমাদের অতি হর্ষ, অর্থাৎ 2খানা কেবল আছে পর্যায়তে, আর এই দুটোর দেখো সেম জায়গা ফাঁকা আছে, তাহলে এটাকে বলা হবে প্রথম হর্ষ পর্যায়, আর এটাকে বলা হবে দ্বিতীয় হর্ষ পর্যায়। আচ্ছা 4 নম্বর পর্যায়, দেখো 4 নম্বর পর্যায় থেকে এবার পুরো ফিল আপ হয়ে আছে, তাহলে 4 নম্বর পর্যায়কে কি বলা হবে, প্রথম দীর্ঘ পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায়। 5 নম্বর পর্যায়কে কি বলা হবে, দ্বিতীয় দীর্ঘ পর্যায়। এবার 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে একটু ব্যাপার আছে, দেখো স্টার মার্কস দেওয়া আছে। এখানে কি হয়, আমাদের 6 নম্বর পর্যায়ের 3 নম্বর শ্রেণীতে যখন আমরা চলে আসি, তখন এইখানে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 57। এই 57-এর পরে কিন্তু এখানে একবারে 72-এ চলে যায়, এর মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ থাকে, এই মাঝখানের মৌলগুলোকে বলা হয় ল্যান্থেনাইড মৌল। এগুলোকে পর্যায় সারণীর নিচে আর একটা
কলম করে এখানে দেওয়া হয়। অর্থাৎ সি থেকে এলইউ পর্যন্ত কিন্তু এই দুটো মৌলের মাঝখানেই পর্যায় সারণীতে অবস্থান করে। এখানে ধরানো সম্ভব নয় বলে এখানে স্টার দিয়ে ল্যান্থানাইটকে 58 থেকে 71 পর্যন্ত এইখানে ধরানো হয়। এই 58 থেকে 71 পর্যন্ত মৌলগুলোকে বলা হয় আমাদের ল্যান্থানাইট মৌল। অর্থাৎ 6 নম্বর শ্রেণীতে তাহলে কতগুলো টোটাল, এই এতগুলো মৌল যা আছে তার সঙ্গে আবার এই ল্যান্থানাইট শ্রেণীটাও যোগ হয়েছে। তাহলে কি এটা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়, সেই জন্য 6 নম্বর পর্যায়কে বলা হবে প্রথম অতি দীর্ঘ পর্যায়। আবার 7 নম্বর পর্যায়ের ক্ষেত্রে কি দেখো এসি, এখানেও স্টার্ট মার্কস দেওয়া আছে, অর্থাৎ এটা হয় 89। এসি 89-এর পর আরএফ কিন্তু 104-এ ঢুকে যায়। অর্থাৎ 89 থেকে অর্থাৎ 90 থেকে 103 কিন্তু এখানে আছে, কিন্তু এখানে লেখা যায় না বলে এইগুলোকে আবার নিচে 90 থেকে 103 পর্যন্ত, টিএইচ থেকে এলভি পর্যন্ত কিন্তু এইভাবে লেখা হয়। এগুলোকে বলা হয় অ্যাক্টিনাইড মৌল। এই মৌলগুলোর নাম হচ্ছে অ্যাক্টিনাইড মৌল। অর্থাৎ 7 নম্বর পর্যায়ে এতগুলো মৌল আছে, তার সঙ্গে অ্যাক্টিনাইড মৌলগুলো কিন্তু আমাদের যুক্ত আছে। তাহলে এটাও একটা দীর্ঘ পর্যায়। তাহলে এটা প্রথম দীর্ঘ পর্যায় যদি 6 নম্বর হয়, তাহলে 7 নম্বর হবে আমাদের দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়, দীর্ঘ নয় অতি দীর্ঘ পর্যায়। তাহলে এই হলো পর্যায়গুলোর নাম। এটা হচ্ছে অতি হর্ষ পর্যায়, প্রথম হর্ষ পর্যায়, দ্বিতীয় হর্ষ পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায়, দ্বিতীয় দীর্ঘ পর্যায়, প্রথম অতি দীর্ঘ পর্যায়, দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। এবার দেখো, এবার এখানে এই ইউ হচ্ছে আমাদের ইউরেনিয়াম। ইউরেনিয়াম কি? ইউরেনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। আমরা পরমাণু নিউক্লিয়াসেও পড়েছি। এই ইউরেনিয়ামের পর থেকে নেপচুনিয়াম এনপি থেকে এই 103 এভি, এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, ইউরেনিয়ামোত্তর মৌল অর্থাৎ ইউরেনিয়ামের পরের মৌল। ইউরেনিয়ামের পরের মৌলর একটা উদাহরণ দাও, আমরা বলবো নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, এই সমস্তগুলো। অর্থাৎ এতগুলো কিন্তু আছে, একটা দুটো উদাহরণই চাই আমাদের পরীক্ষায়। তাহলে ইউরেনিয়ামের মৌল কি? যে পর্যায় সারণীতে ইউরেনিয়ামের পরবর্তী যে মৌলগুলো অবস্থান করে সেইগুলোকে বলা হয় আমাদের ইউরেনিয়ামোত্তর মৌল। সেগুলো কি কি? উদাহরণ নেপচুনিয়াম, প্লুটোনিয়াম। দুটো নাম জানলেই তোমার হবে, সব নাম জানা কিন্তু সম্ভব নয়। পর্যায় সারণীর 118খানা মৌলের নাম তোমার জানা সম্ভব নয়, কিছু কিছু আমাদের জানতে হবে। এই গেল পর্যায়ের নাম। এবার আমরা বলবো যে এই শ্রেণীগুলোকে কি কি বলে। 1, 2, 3, 4 যে শ্রেণীগুলো আছে, এই শ্রেণীগুলোর প্রত্যেকটারও নাম আছে, সেগুলো এবার আমরা দেখব। দেখো প্রথম যে শ্রেণীটা, দেখো শ্রেণীর নাম প্রথম শ্রেণী। অর্থাৎ তুমি হাইড্রোজেনকে বাদ দাও, হাইড্রোজেনের একটু ব্যাপার স্যাপার আলাদা আছে, সেটা আমরা এর পরে আলোচনা করব। তুমি হাইড্রোজেনকে বাদ দিয়ে এখান থেকে ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই যে শ্রেণীটা আছে প্রথম শ্রেণীটা, এই শ্রেণীটাকে বলা হয় ক্ষার ধাতু শ্রেণী। এই একটু আগে আমরা পড়েছিলাম না যে ওই যে লেখচিত্র ছিল, তাকে বলেছিলাম যে ক্ষার ধাতুগুলো সবার উপরে থাকছিল। এবার কি ক্ষার ধাতু? না, 1 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো অবস্থান করে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতু কী কী? Li, Na, K, Rb, CS, Fr, এই মৌলগুলো হচ্ছে আমাদের ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ এই ধাতুগুলো খুব সহজেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড গঠন করে দেয়। অর্থাৎ LiO, NaO অক্সাইড গঠন করে দেয়, আর জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। জলের সঙ্গে বিক্রিয়া করে এই ধাতুগুলো কি করে? খুব সহজে ক্ষার উৎপন্ন করে। সেই জন্য এগুলোকে বলা হয় আমাদের ক্ষার ধাতু। আর 1 নম্বর শ্রেণীকে বলা হয় ক্ষার ধাতুর শ্রেণী। ব্যাস, বোঝা গেল। এবার 2 নম্বর শ্রেণীতে আসি। 2 নম্বর শ্রেণীর নাম কি? দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যে আছে এই শ্রেণীটা, এই শ্রেণীটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু এরাও কিন্তু আমাদের জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, কিন্তু অক্সিজেনের সঙ্গে অতটা রিয়াক্টিভ নয়। BeMg, Ca, Sr, Ba, Ra এগুলো হচ্ছে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। অর্থাৎ 2 নম্বর শ্রেণীকে কিন্তু আমাদের বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী। এইবার 3 থেকে একদম আমাদের 12 পর্যন্ত এই প্রত্যেকটা শ্রেণীর কিন্তু আলাদা করে কোনো নাম নেই। এটা একটা গ্রুপের মতো আচরণ করে। আমাদের এইখানের যে মৌলগুলো আছে এই মৌলগুলো কিন্তু আমাদের একটা গ্রুপের মতো আচরণ করে। অর্থাৎ 3 থেকে 12 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে প্রত্যেকটা শ্রেণীকে কি নামে বলা হয়? সন্ধিগত মৌল নামে চেনা হয়। আমাদের যে এই এসসি থেকে শুরু হচ্ছে, এইখান থেকে যা আছে একদম এই 12 পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ের এই শ্রেণীগুলোর মৌলগুলোকে বলা হয় আমাদের সন্ধিগত মৌল। অর্থাৎ যদি তোমাকে বলে যে সন্ধিগত মৌলের অবস্থান পর্যায় সারণীতে কোন শ্রেণী থেকে কোন শ্রেণীতে, আমরা উত্তর দেবো পর্যায় সারণীর 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণীর মধ্যে সন্ধিগত মৌলগুলো অবস্থান
করে। এবং এদের মধ্যে কিছু ইম্পর্টেন্ট, যেমন আমাদের জিঙ্ক, কপার, নিকেল, কোবাল্ট, আয়রন, এমএন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, টাইটানিয়াম, স্ক্যানাডিয়াম, মোটামুটি এইগুলো। আর আমাদের এখানে পিডি, প্যালাডিয়াম, পিটি মানে হচ্ছে আমাদের প্লাটিনাম, আচ্ছা এজি, এইউ সোনা রূপো, এইচজি মানে হচ্ছে মার্কারি। এই কয়েকটা ইম্পর্টেন্ট মৌল কিন্তু আমাদের মনে রাখতে হবে। সব কিন্তু এইগুলো কিন্তু মনে রাখার অত দরকার নেই, যেগুলো আমি গোল করলাম সেগুলোর নামগুলো কিন্তু আমাদের সিডি, ক্যাডমিয়াম, এইগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবং তুলে তুলে দেয় যে বলে যে নিচের এই কোনটির মধ্যে সন্ধিগত মৌল নয়, দিয়ে এখান থেকে হয়তো 3টে দিল এবং এই দিক থেকে আর একটা দিয়ে দিল। তোমার কিন্তু এগুলোকে ফাইন্ড করতে হবে এবং পরীক্ষায় আমি যেগুলো দাগ দিয়েছি এগুলোই আসে, সব কিন্তু পড়ে না। একবারই বলেছি যে 118খানা মৌল আমাদের কিন্তু জানা সম্ভব নয়। আমরা জানবো যদি আমরা কেউ পরবর্তীকালে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করি। আপাতত আমার এই জিঙ্ক, কপার, নিকেল, কোবাল্ট, আয়রন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, টাইটানিয়াম, স্ক্যানাডিয়াম, প্যালাডিয়াম, প্লাটিনাম, সোনা রূপো, ক্যাডমিয়াম এবং মার্কারি, এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এইগুলো হচ্ছে আমাদের সন্ধিগত মৌল। বেশ, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 13 নম্বর গ্রুপ। দেখো এরপরে কে থাকছে 13 নম্বর গ্রুপ। 13 নম্বর গ্রুপকে কী বলা হয়? দেখো 13 নম্বর গ্রুপটাকে ইন্টারেস্টিং জিনিস, যেহেতু এটা বোরন দিয়ে শুরু হয়, বি ফর বোরন, বোরন দিয়ে যেহেতু শুরু হয় সেহেতু 13 নম্বর গ্রুপকে বলা হয় বোরন ফ্যামিলি, অন্য কোনো নাম নেই, একে বলা হয় বোরন ফ্যামিলি। আচ্ছা 14 নম্বর শ্রেণী, দেখো 14 নম্বর শ্রেণী আমাদের শুরু হচ্ছে কার্বন দিয়ে, সেই জন্য বলা হয় 14 নম্বর শ্রেণীকে কার্বন ফ্যামিলি। এবং কার্বন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মৌল। পরবর্তী ক্ষেত্রে কার্বন নিয়েই একটা টোটাল কেমিস্ট্রি ভাগ হয়ে যায়, যেটাকে বলা হয় জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। তাই কার্বন ফ্যামিলি বলা হয় পুরো এটাকে। কার্বন কিন্তু একটা গুরুত্বপূর্ণ মৌল আমাদের। আচ্ছা 15 নম্বরেও তাই নাইট্রোজেন দিয়ে শুরু, সেই জন্য এটাকে বলা হয় নাইট্রোজেন ফ্যামিলি, অথবা এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে আমাদের নিকটোজেন ফ্যামিলি বলা হয়, নাইট্রোজেন দিয়ে নিকটোজেন। আচ্ছা এরপরে কি আছে? এরপরে আছে 16 নম্বর অক্সিজেন ফ্যামিলি। দেখো অক্সিজেন দিয়ে শুরু হচ্ছে, এটাকে অক্সিজেন ফ্যামিলি বলা হয়। আর এর একটা ফ্যামিলির নাম আছে, তাকে বলা হয় চ্যালকোজেন। অক্সিজেন ফ্যামিলি 16 নম্বর গ্রুপকে বলা হয় আমাদের চ্যালকোজেন, অর্থাৎ 16 নম্বর শ্রেণী, এটাকে বলা হয় চ্যালকোজেন, অক্সিজেন থাকে এর মধ্যে। আচ্ছা এরপরে 17 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 17 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো 17 নম্বরে আছে, 17 নম্বরে সব কটা নাম আমাদের জানতে হবে, মোটামুটি সব কটা নয়, এই আয়োডিন পর্যন্ত জানলেই হবে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই নামগুলো কিন্তু আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ 17 নম্বরটা কিন্তু পরীক্ষায় বারবার দেয় এবং খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ রাসায়নিক বিক্রিয়া করার জন্যে। এগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। এই 17 নম্বর গ্রুপের এই যে মৌলগুলো আছে এগুলোকে বলা হয় আমাদের হ্যালোজেন মৌল। হ্যালোজেন খুব ভালো নাম। হ্যালোজেনে কে কে আছে? ফ্লুরিন, ক্রোমিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এসব আছে। আচ্ছা এরপরে সবথেকে লাস্ট যে শ্রেণীটা সেটা হচ্ছে একদম সাধু সন্ন্যাসীর শ্রেণী। এরা কিন্তু সবার ওপরে চলে গেছে। কেন ওপরে চলে গেছে? এরা কারুর কোনো ঝামেলাতে নেই, কারুর কোনো ভালো জিনিসেও নেই। ওরা নিজেদের মতো নিজেদের জীবনযাপন করে, অর্থাৎ কারুর সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া ওরা করে না। ওরা নিজেদের মধ্যে সেলফ স্যাটিসফাইড, অর্থাৎ ওরা সাধু হয়ে গেছে। এই সংসারের মায়া ত্যাগ করে ওরা সন্ন্যাসী হয়ে গেছে, কারুর সঙ্গে কোনো রিয়াকশানে নেই। তাই ওদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। আর ভালো ভাষায় ইংরেজিতে বলা হয় নোবেল গ্যাস। কি বলা হয়? এগুলো সব কটা গ্যাস, এগুলোকে বলা হয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। অর্থাৎ 18 নম্বর শ্রেণী, তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। এবার এদের নামগুলো জানতে হবে আমাদের। আর পর্যন্ত দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলো কিন্তু আমাদের নামটা এই 18 নম্বর শ্রেণীর সমস্ত নিষ্ক্রিয় গ্যাসীয় পদার্থের নামগুলো আমাদের জানতে হবে। কি বললাম? দেখো হিলিয়াম, এনি নিয়ন, এআর আর্গন, কেআর ক্রিপ্টন, জেডি জেনন, আর আরএন রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ব্যাস এই গেল আমাদের আধুনিক পর্যায় সারণীর মৌলগুলো এবং তাদের কিছু নাম এবং কোন পর্যায়কে কি বলা হয় এবং কোন শ্রেণীকে কি বলা হয়। এবার আমরা দেখব যে এই মৌলগুলো পর্যায় বরাবর যে এইদিকে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ এইখান থেকে এইদিকে যাচ্ছে এবং একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামছে, তাহলে তাদের কীরকম পরিবর্তন ঘটছে বিভিন্ন রাসায়নিক ধর্মের, সেগুলো আমরা দেখব। এবং এখানে আমরা হাইড্রোজেনকে নিয়ে কথা বলিনি, বলেছি হাইড্রোজেনের ব্যাপার স্যাপার একটু আলাদা। হাইড্রোজেনের পজিশান দুরকম হয়। এক হয় 1 নম্বর শ্রেণীতেও হাইড্রোজেন বসতে পারে, আবার হাইড্রোজেন
17 নম্বর শ্রেণীতেও বসার দাবি করে। 17 নম্বর শ্রেণীতেও কিন্তু হাইড্রোজেন বসার দাবি করে। এবার এই কেন করে তার কারণগুলো আমরা দেখব একে একে। এই কারণে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। একইভাবে পর্যায় সারণী দুটো শ্রেণীতে কিন্তু অবস্থান করার ধর্ম রাখে। সেইগুলো কি এবার আমরা দেখব। এবার আমরা দেখব হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি এবং তারই সঙ্গে হাইড্রোজেনকে 17 নম্বর শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি। কেন দুষ্ট মৌল বলা হয় হাইড্রোজেনকে, তার কারণগুলো দেখব। দেখো 1 নম্বর শ্রেণীতে রাখার পক্ষে কী কী যুক্তি আছে না, হাইড্রোজেন ক্ষার ধাতুর ন্যায় হাইড্রোজেনও সর্ববহিস্থ কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। দেখো এই যে লিথিয়াম, সোডিয়াম, দেখো লিথিয়ামের কত হয়, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 3-এর তাহলে হয় 2,1। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 2, 8, 1, অর্থাৎ সর্ববহিস্থ কটা করে ইলেকট্রন আসছে একটা। আর হাইড্রোজেনের কটা পরমাণু ক্রমাঙ্ক কত হচ্ছে 1, তাহলে ওর একটাই কক্ষপথ একটাই ইলেকট্রন। অর্থাৎ যেমন এই ক্ষার ধাতুগুলোর শেষ কক্ষপথে কটা করে ইলেকট্রন একটা, তেমনই হাইড্রোজেনেরও কিন্তু শেষ কক্ষপথে একটা ইলেকট্রন। তাহলে এখান থেকে কিন্তু মিল পাওয়া যাচ্ছে। এবার 2 নম্বর বলছে ক্ষার ধাতুগুলির ন্যায় হাইড্রোজেনের যোজ্যতাও কিন্তু 1। দেখো ক্ষার ধাতুগুলোর যোজ্যতা হয় 1, তেমন হাইড্রোজেনের যোজ্যতাও কিন্তু হয় 1, তাহলে আরেকটা যুক্তি গেল। আচ্ছা 3 নম্বর কি বলছে যে ক্ষার ধাতুর ন্যায় হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ এবং ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। ক্ষার ধাতুগুলো কি করে, ওর সর্ববহিস্থ কক্ষে যে একটা ইলেকট্রন আছে এটাকে ত্যাগ করে দেয়, যখন বন্ধন তৈরি করে ত্যাগ করে দিয়ে কি হয়, ক্যাটায়নে পরিণত হয়ে যায়। অর্থাৎ আমরা দেখেছি যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়ে যায়, তেমনই হাইড্রোজেনও অনেক সময় ইলেকট্রন ছেড়ে দিয়ে H+ হয়ে যায়, অর্থাৎ এরা ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতা আছে। আচ্ছা এটা একটা যুক্তি গেল। আর একটা কি, ক্ষার ধাতুগুলির অক্সাইডের মতো হাইড্রোজেনের অক্সাইডও সুস্থির। ক্ষার ধাতুগুলো কেন ক্ষার ধাতু বলা হয় না, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ যেমন আমাদের NaO সোডিয়াম অক্সাইড এই যে উৎপন্ন করে এগুলো যেমন সুস্থির, তেমনই হাইড্রোজেনের যে অক্সাইড সেটাও কিন্তু খুব সুস্থির এবং সেটা ছাড়া কিন্তু আমরা বাঁচতেই পারবো না। সেটা কি, সেটা হচ্ছে H2O অর্থাৎ জল। এটা কি, এটা তো এক প্রকার হাইড্রোজেনের অক্সাইডই বটে। হাইড্রোজেনের সঙ্গে কার বিক্রিয়া, কার বন্ধন, এটা অক্সিজেনের বন্ধন। অর্থাৎ যেমন ক্ষার ধাতুর অক্সাইডগুলো সুস্থির, তেমনই হাইড্রোজেনের অক্সাইডটাও কিন্তু সুস্থির। ঠিক সেই কারণে কিন্তু আমাদের 1 নম্বরে রাখা হয়। আর একটা কারণ কি দেখো, বলছে ক্ষার ধাতুগুলো হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে, তেমনই হাইড্রোজেনও হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে। যেমন আমরা যে নুন খাই, নুনের সংকেত কি NaCl। দেখো Na কোথায় আছে, Na হচ্ছে এখানে 1 নম্বরে, তাহলে এটা হচ্ছে ক্ষার ধাতু। হ্যালোজেনকে কাকে বলেছিলাম 17 নম্বরের সঙ্গে, তাহলে 17 নম্বরে দেখো ক্লোরিন আছে, তাহলে 1 নম্বরের সঙ্গে 17 নম্বরের কিন্তু একটা নিবিড় সম্পর্ক আছে। এরা যেখানেই থাক দেখতে পেলেই রিয়াকশান করে যৌগ গঠন করে নেয়। এরকমই আমাদের কিন্তু হাইড্রোজেনও ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাও একটা যৌগ আমরা জানি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ যৌগ। তাহলে কি হাইড্রোজেনের কিন্তু এই ক্ষার ধাতুগুলোর সঙ্গে এতগুলো মিল পাওয়া যাচ্ছে, সেই কারণে হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখা হচ্ছে। এবার আমরা দেখব যে হাইড্রোজেনকে 17 নম্বর শ্রেণীতে কেন রাখতে যাচ্ছি। দেখো 17 নম্বর শ্রেণীতে কি বলছে, হ্যালোজেনের মতো হাইড্রোজেন দ্বিপরমাণুক। এবার সমস্যা হচ্ছে যে এই ক্ষার ধাতুগুলো কিন্তু 1 পরমাণুক, অর্থাৎ সোডিয়ামের সংকেত হচ্ছে Na, কিন্তু ক্লোরিন বা ফ্লুরিন এদের সংকেত কিন্তু F2, Cl2, Br2, অর্থাৎ দুটো করে পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়। তেমনই হাইড্রোজেন কিন্তু সবসময় H2 আকারে থাকে, অর্থাৎ হাইড্রোজেনের একটা অণুও কিন্তু দ্বিপরমাণু। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে এ কিন্তু 17 নম্বর শ্রেণীর সঙ্গে একটা মিল রয়ে গেছে। দেখো আর কি বলছে, হ্যালোজেন ধাতুর সঙ্গে যুক্ত। আচ্ছা হ্যালোজেনের ন্যায় হাইড্রোজেনের যোজ্যতাও 1। আচ্ছা হাইড্রোজেনের যোজ্যতা 1 আমরা এখানে দেখেছি, আবার এই হ্যালোজেন মৌলগুলোরও আশ্চর্য রকমভাবে যোজ্যতা হচ্ছে 1। কারণ ওদের যদি আমরা ফ্লুরিন নিই, ফ্লুরিন হচ্ছে 9, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2,7, অর্থাৎ এর একটা ইলেকট্রন নিলেই বাইরের পক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। সেই কারণে এই হ্যালোজেন 17 নম্বর গ্রুপের যোজ্যতাও কিন্তু 1 হয়। তাহলে এদেরও যোজ্যতা 1, হাইড্রোজেনের যোজ্যতাও কিন্তু 1, তাহলে যোজ্যতার দিক থেকেও মিল আছে। আচ্ছা 3 নম্বর বলছে হ্যালোজেন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে। হ্যালোজেন কি করে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে, এই যে NaCl হ্যালাইড গঠন করে, NaCl, KCl। দেখো হ্যালোজেনগুলো কার সঙ্গে যুক্ত হচ্ছে, হ্যালোজেন এখানে কে, এখানে Cl হচ্ছে হ্যালোজেন। দেখো ধাতু আছে, N এর সঙ্গে যুক্ত হয়েছে, K এর সঙ্গে যুক্ত হয়েছে, আবার Br একটা হ্যালোজেন, সে ধাতুর সঙ্গে বিক্রিয়া হয়েছে। বলছে তেমনই হাইড্রোজেনও আবার এইগুলোর সঙ্গে বিক্রিয়া করে যায়, 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গে বিক্রিয়া করে যায়। যেমন NaH,
সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়। দেখো হাইড্রোজেন কার সঙ্গে বিক্রিয়া করেছে? ধাতুর সঙ্গে বিক্রিয়া করেছে। ক্যালসিয়াম হাইড্রাইড CaH2, দেখো হাইড্রোজেন কার সঙ্গে বিক্রিয়া করেছে? ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করেছে, অর্থাৎ ক্ষার ধাতুগুলোর সঙ্গে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করেছে। তাহলে এটাও একটা মিল হয়ে গেল 17 নম্বর শ্রেণীর সাথে। আবার কি বলছে যে হ্যালোজেনের ন্যায় হাইড্রোজেন বিভিন্ন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে সমযোজী বন্ধন তৈরি করে। কি হয়? এই যে হ্যালোজেনগুলো এইখানটা হচ্ছে আমাদের অধাতুর জায়গা, এই যে পোর্শনটা অর্থাৎ 13 থেকে 16 এগুলো হচ্ছে অধাতু। এই অধাতুগুলোর সঙ্গে বিক্রিয়া করে সমযোজী বন্ধন কিন্তু তৈরি করে। তেমন দেখো কি আমাদের CCl4, এই ক্লোরিন C এর সঙ্গে বিক্রিয়া করে, দেখো কার্বন একটা অধাতু, এর সঙ্গে বিক্রিয়া করে সমযোজী যৌগ উৎপন্ন করে। ক্লোরিন সিলিকনের সঙ্গে বিক্রিয়া করে SiCl4 তৈরি করে সমযোজী যৌগ। তেমনই আবার হাইড্রোজেনও এদের সাথে সমযোজী বন্ধন করে। দেখো CH4 মিথেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কিন্তু যৌগ। CH4 এটা কিন্তু সমযোজী যৌগ। C2H6 এটাও কিন্তু একটা সমযোজী যৌগ। তাহলে এইগুলো হচ্ছে হাইড্রোজেনের মিল 17 নম্বর গ্রুপের সঙ্গে। তাহলে আমরা 17 নম্বর গ্রুপেতেও হাইড্রোজেনকে রাখতে পারি। এবার এই রকম এই অবস্থানের পার্থক্যের জন্য, অর্থাৎ একেও রাখা যাবে 17তেও রাখা যাবে, সেই কারণে কিন্তু হাইড্রোজেনকে আমাদের দুষ্ট মৌল বলা হয়। এবার তাহলে কেন হাইড্রোজেনকে 1 নম্বরে রাখা হয়? জেনারেলি এখানে কিন্তু রাখা হয় না, হাইড্রোজেনকে কিন্তু আমাদের 1 নম্বরেই রাখা হয়, কারণ ওর পরমাণু ক্রমাঙ্ক 1 একদম শুরুতেই শুরু হয় বলে একে এখানেই রাখা হয়। কিন্তু ও 17 নম্বর শ্রেণীতেও কিন্তু বসতে পারবে। তাহলে এই হলো হাইড্রোজেনের বিতর্কিত অবস্থানের কারণগুলো। এবার আমরা দেখব বিভিন্ন ধর্মগুলো কিভাবে পর্যায় এবং শ্রেণীগতভাবে পরিবর্তিত হয়। এবার আমরা পর্যায় সারণীর পর্যায় এবং শ্রেণী বরাবর যে সমস্ত ধর্মগুলো পর্যায়বৃত্তভাবে আমাদের পরিবর্তিত হয় সেগুলো দেখব। দেখো, এটা জানতে গেলে মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা কী জিনিস সেটাকে আমাদের জানতে হবে। দেখো বলছে পারমাণবিক ভরের বা পারমাণবিক ক্রমাঙ্কের বৃদ্ধি অনুযায়ী সজ্জিত করলে মৌলগুলির ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে। এটা আমরা সবাই জানছি। এই যে ঘটনাটা ঘটছে, পুনরাবৃত্তি ঘটছে, এটা কি বলা হয়? মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। এরকম কি কি ধর্ম আছে? আমাদের পরমাণুর আকারের চেঞ্জ হয়, আয়নাইজেশন শক্তির চেঞ্জ হয়, তড়িৎ-ঋণাত্মকতা আবার ফিরে আসে, জারণ বিজারণ ক্ষমতা ইত্যাদি। আচ্ছা, এইগুলো কি বলতে চাইছে? আসলে বলতে চাইছে, দেখো পর্যায় সারণীর একটা পর্যায় বরাবর তুমি এখান থেকে যাও, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এইখান পর্যন্ত যাবে তুমি। এই বিভিন্ন শ্রেণীর ধর্মগুলো কিন্তু বিভিন্ন রকম হবে। এই ফ্লুরিন থেকে দেখো 18 নম্বর গ্রুপকে তুমি বাদ দাও, ওরা নিষ্ক্রিয়। এফের পরে তুমি আবার সোডিয়ামে ফিরে আসবে, বা তুমি নিয়নও ধরো, নিয়ন, তারপরে তুমি সোডিয়ামে ফিরে আসবে। এই সোডিয়ামে যখন ফিরে আসবে তখন দেখবে লিথিয়ামের মতো এই সোডিয়ামের ধর্মগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, একই রকম থাকছে। এদের ধর্মগুলো কিন্তু একই রকম, রাসায়নিক ধর্মগুলো থাকছে। এইটাকেই বলা হচ্ছে আমাদের ধর্মের পর্যায়বৃত্ততা। এবার এইগুলো কি কি আছে? এগুলো আছে আমাদের পরমাণুর আকার, আয়নাইজেশন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, জারণ বিজারণ ক্ষমতা ইত্যাদি। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে কোন ধর্মগুলো পর্যায়বৃত্ত নয়। পরীক্ষায় দেয় এমন দুটো ধর্মের নাম বলো যে দুটো ধর্ম পর্যায়বৃত্ত নয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে তেজস্ক্রিয়তা আর একটা হচ্ছে চৌম্বকত্ব। তেজস্ক্রিয়তা এবং চৌম্বকত্ব কিন্তু পর্যায়বৃত্ত নয়, অর্থাৎ এই শ্রেণী বরাবর পর্যায় বরাবর কিন্তু পরিবর্তিত হয় না। ওরা কিছু স্পেশাল টাইপ মৌলের জন্যেই কিন্তু এই ধর্মগুলো দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমরা একে একে এই ধর্মগুলো নিয়ে আলোচনা করব। দেখো, পরমাণুর আকার নিয়ে আগে আলোচনা করব, যে শ্রেণী বরাবর এবং পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়। এবং পরমাণুর আকার তুমি যদি বুঝতে পারো কিভাবে পরিবর্তিত হয়, তাহলে বাকি সব কটা ধর্ম কিন্তু তোমার কাছে বোঝা খুব ইজি হয়ে যাবে। শুধু জারণ বিজারণটা একটু বুঝতে হবে। পরমাণুর আকার দিয়ে বোঝাতে গেলে আগে একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে নিই, যে একটা পর্যায় বরাবর আর একটা শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয়। দেখো, হাইড্রোজেন, হিলিয়াম। এবার হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমটা এইরকম দেখতে। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এবং তার চারপাশে একটা কক্ষপথ, আর কক্ষপথে একটা ইলেকট্রন। আচ্ছা, এরপরে যদি আমি হিলিয়ামকে আঁকি, হিলিয়াম কীরকম? হিলিয়ামের দুটো। হিলিয়ামের তাহলে কীরকম হবে? এরকম, ভেতরে নিউক্লিয়াস আমাদের, আর বাইরে একটা কক্ষপথ, কক্ষপথে একটা দুটো ইলেকট্রন শেষ। আচ্ছা, এরপরে চলে আসি আমরা লিথিয়াম, এবং লিথিয়ামের কত হয়? লিথিয়ামের হচ্ছে 3। তাহলে লিথিয়ামের স্ট্রাকচার কীরকম হবে? এইরকম, ভেতরে নিউক্লিয়াস এবং 3, যেহেতু ইলেকট্রন বিন্যাস হবে 1,2, অর্থাৎ দুটো কক্ষপথ এখানে লাগবে। অর্থাৎ একটাতে দুখানা ইলেকট্রন, অথবা আমরা জানি যে সবথেকে প্রথম কক্ষপথে দুটোর বেশি ইলেকট্রন ধরতে পারে না, তারপরের জন্য আরেকটা কক্ষপথ লাগবে। আচ্ছা, লিথিয়ামের পর বেরিলিয়াম।
বেরিলিয়াম হচ্ছে 4। দেখো এর জন্যে এর ছবি কীরকম হবে পরমাণুর, এরও দুটো কক্ষপথ থাকবে। প্রথম কক্ষপথে আমাদের দুখানা ইলেকট্রন থাকবে আর তারপরে কক্ষপথে আমাদের দুখানা ইলেকট্রন থাকবে, কারণ 2কে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 2,2 পাবো, আর এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো এইভাবে বাড়বে। তারপরে দেখো বেরিলিয়ামের পর আমরা বোরন, বোরন কত, বোরন হচ্ছে আমাদের 5, বোরনের হচ্ছে 5। তাহলে বোরনের কীরকম হবে, এরকম ভেতরে এরকম থাকবে একটা নিউক্লিয়াস আর দুটো ইলেকট্রন কক্ষ থাকবে। 5কে ভাঙলে কত হবে 2,3। তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আর তারপরের কক্ষপথে আমার 3টে ইলেকট্রন থাকবে। আচ্ছা, বোরনের পর আমি যদি কার্বনকে ড্র করি, কার্বনকে ড্র করলে কি আসবে, আমার ভেতরে কার্বনের কত হয়, কার্বনের হচ্ছে 6, 6কে যদি ইলেকট্রন বিন্যাস 2,4, তাহলে দুটো কক্ষপথ, প্রথম কক্ষপথে আমার দুটো সর্বাধিক ধরবে ইলেকট্রন, তারপরে কক্ষপথে আমি 4টেকে ধরাতে পারবো এইভাবে। তাহলে কিন্তু এইভাবে বেড়ে 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 যাচ্ছে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে দেখো যদি তুমি 2 নম্বর পর্যায়টাকে শুধু ভাবো, 2 নম্বর পর্যায়ে কটা কক্ষপথ আসছে, দুটো কক্ষপথ আসছে। তাহলে 2 নম্বর পর্যায়ে যে সমস্ত মৌলগুলো অবস্থান করেছে তাদের কক্ষপথের সংখ্যা কত হবে, তাদের কক্ষপথের সংখ্যা হবে 2, তার বেশি কিন্তু কক্ষপথ হবে না। তাহলে এদিক থেকে এদিক বরাবর গেলে আমার কি হবে কক্ষপথের সংখ্যা, কক্ষপথের সংখ্যা কিন্তু একটা পর্যায় বরাবর গেলে কখনোই বাড়ে না। কক্ষপথের যে সংখ্যা হয় সেই সংখ্যাটাই কিন্তু এই পর্যায়ের যে সংখ্যা ততগুলি কক্ষপথ থাকবে। কি হয় না, একটা একটা করে ইলেকট্রন বাড়তে বাড়তে যায়। দেখো লিথিয়ামে 3টে ছিল সর্ববহিস্থ কক্ষে, একটা একটা করে ইলেকট্রন বাড়তে বাড়তে যায়। লিথিয়ামে একটা সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন, বেরিলিয়ামে কি 2টো, বোরনে কটা 3টে, কার্বনে কটা 4টে। তাহলে নাইট্রোজেনে কি হবে, বাইরে কক্ষে 5টা হবে, অক্সিজেনে 6টা হবে, ফ্লুরিনে কটা হবে 7টা হবে, আর এখানে নিয়নে কটা হবে, যদি আমি নিয়নকে আঁকি, নিয়নে কত 10, 2,8। অর্থাৎ দুটো কক্ষপথ থাকলে প্রথম কক্ষপথে দুটো আর তার পরের কক্ষপথে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, অর্থাৎ 8টাই ম্যাক্সিমাম থাকতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা বেড়ে বেড়ে যাবে। এই জিনিসটা আমাদেরকে কিন্তু আগে বুঝতে হবে। আর প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের কি হয়, প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে, অর্থাৎ অষ্টক পূর্তি হয়ে থাকে। শুধু হিলিয়ামে সর্ববহিস্থ কক্ষে কটা থাকে, 2টো থাকে, কারণ প্রথম কক্ষ ম্যাক্সিমাম ক্যাপাসিটিও 2। এই কারণে কি হয়, ওদের ইলেকট্রন কাউকে দেওয়ারও দরকার পড়ে না, কারোর কাছ থেকে ইলেকট্রন নেওয়ারও দরকার পড়ে না। এই কারণে ওরা কারোর সাথে রিয়াকশান করতে চায় না, এই জন্যই ওদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এবার বাকি যে জিনিসটায় আমরা ছিলাম সেটা হচ্ছে লিথিয়াম থেকে একটা পর্যায় বরাবর যত আমরা বাঁ দিক থেকে ডান দিকের দিকে বেড়ে যাচ্ছি, কি দেখছি, কক্ষপথের সংখ্যা কিন্তু বাড়ছে না, কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। এবার এদিক থেকে যদি আমি এইদিকে নামি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো হাইড্রোজেনের কি ছিল 1, লিথিয়ামের 3। এবার যদি সোডিয়াম, আমি সোডিয়াম বলি, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 1। তাহলে হবে দেখো ভেতরে আমাদের নিউক্লিয়াস এর ড্র যদি করি, 1টা 2টো 3টে আমাদের কক্ষপথ হবে। দেখো 3টে আছে, 3টে কক্ষপথ হবে। প্রথম কক্ষপথে আমার 2টো ইলেকট্রন থাকবে, তার পরের কক্ষপথে আমার 8টা ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6 7 8। আর সর্ববহিস্থ কক্ষে এই একটা ইলেকট্রনের জন্য কিন্তু আমার একটা এক্সট্রা কী লাগছে, কক্ষপথ লাগছে। তাহলে দেখো তুমি একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচে আসছো, কি হচ্ছে দেখো একটা একটা করে শ্রেণীর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এগুলো হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কি হচ্ছে, একটা করে আমার দেখো প্রথমে হাইড্রোজেনে একটা ছিল কক্ষপথ, লিথিয়ামে এসছে 2টো কক্ষপথ হয়েছে, 3 নম্বরে সোডিয়ামে এসছে 3টে কক্ষপথ এসছে। এইভাবে যত নামবে কক্ষপথের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। কিন্তু এখানে ইন্টারেস্টিং জিনিস কি না, সর্ববহিস্থ কক্ষে দেখো হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন, লিথিয়ামেরও একটা ইলেকট্রন, আর আমাদের সোডিয়ামেরও একটা ইলেকট্রন। অর্থাৎ শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামতে গেলে কি হবে না, আমাদের কক্ষপথের সংখ্যা একটা করে বেড়ে যাবে, কিন্তু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কিন্তু সমান থাকবে। এই কনসেপ্টটা খুব ভালো করে মাথায় ঢোকাতে হবে। আর একটা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে চলে গেলে কি হবে না, পর্যায় সংখ্যা 1 থাকবে, অর্থাৎ কক্ষপথ কি হবে, একই থাকবে, শুধুমাত্র একটা করে ইলেকট্রন বেড়ে যাবে। এবার এই লজিক থেকেই কিন্তু আমাদের পরমাণুর ব্যাসার্ধ ঠিক হবে। কি করে হবে দেখো, আমরা যদি একটা পর্যায় বরাবর মনে করো 2 নম্বর পর্যায়টাই ধরলাম, কারণ 1 নম্বর পর্যায়ে তো 2টো মৌল আছে, এটা নিয়ে হিসেবটা আসবে না। 2 নম্বর পর্যায়ে যদি আমরা ধরি
তাহলে আমরা যত 2 নম্বর পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে যাব পরমাণুর আকার বাড়বে না কমবে, অর্থাৎ পরমাণুর আকার যদি আমরা এই দিক বরাবর যাই, পরমাণুর আকার কি হবে যদি বাঁ দিক থেকে ডান দিক বরাবর যাই, তাহলে কি হবে? দেখো তুমি এখানে লিথিয়াম বেরিলিয়াম, দেখো এখানে আমি এঁকেছি লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন, তারপরে নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন, এদের কি হবে? প্রত্যেকটায় একটা করে ইলেকট্রন বাড়ছে। এবার শুধু কি একটা করে ইলেকট্রন বাড়ে? একটা করে ইলেকট্রন যদি বাড়ে, একটা করে ইলেকট্রন প্লাস হলে একটা করে প্রোটনও কিন্তু প্লাস হবে। অর্থাৎ এই নিউক্লিয়াসের ভেতরে কিন্তু বাইরে কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই প্রোটন থাকবে। অর্থাৎ আমরা যদি লিথিয়ামে বলি যে 3টে ইলেকট্রন আছে, তাহলে লিথিয়ামের প্রোটন কিন্তু 3টে আছে। বেরিলিয়ামের 4টে ইলেকট্রন আছে, ভেতরে 4টে কিন্তু প্রোটন আছে। এবার আমরা কি জানি যে ইলেকট্রন কি চার্জ? নেগেটিভ চার্জ, আর প্রোটন কি চার্জ? পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি হবে? একটা আকর্ষণ বল তৈরি হবে, একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে। তাহলে কি হবে না, এরখানে ভেতরে 3টে আমাদের পজিটিভ চার্জ আছে, এরপরে এখানে 4টে, এখানে 5টা, অর্থাৎ যত আমি পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে, তেমনই বাইরে কি হচ্ছে? কক্ষপথের নেগেটিভ চার্জের পরিমাণও বেড়ে যাচ্ছে। এবার আমার যদি পজিটিভ আর নেগেটিভের সংখ্যা বেড়ে যায়, তাহলে তড়িৎ বলটা কি হবে? এদের মধ্যে যে চৌম্বক বলটা কাজ করবে, যে তড়িৎ বলটা, সেটার পরিমাণ আরও বেড়ে যাবে। এবার যদি আরও বেড়ে যায় তাহলে কি হবে না, এই ভেতরের আর এই বাইরের এই ইলেকট্রনরা কি চাইবে না, ভেতর দিকে ঢুকে আসতে চাইবে, অর্থাৎ টেনে ধরতে চাইবে কক্ষপথগুলোকে। কি করতে হবে? আমাদের নিউক্লিয়াস কক্ষপথগুলোকে নিজের কাছে টেনে ধরতে চাইবে। তাহলে কি ঘটনা ঘটবে না, আমাদের যদি বাঁ দিক থেকে ডান দিক বরাবর যাওয়া হয়, তাহলে কিন্তু ক্রমশ আমাদের পরমাণুর আকার কমতে থাকবে। পরমাণুর আকার কি হবে? কমতে থাকবে, অর্থাৎ পরমাণুর আকার কমে একটা পর্যায় বরাবর, শ্রেণীর কথা কিন্তু হচ্ছে না, একটা পর্যায় বরাবর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে কিন্তু পরমাণুর আকার আমাদের কমবে। কারণ হচ্ছে এইটা। এবার যদি শ্রেণী বরাবর দেখি, উপর থেকে নিচে আসি, অর্থাৎ একটা শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচের দিকে আসি, তাহলে কি হবে? তাহলে কি পরমাণুর আকার বাড়বে না কমবে? দেখো শ্রেণী বরাবর নিচের দিক থেকে এলে কি হয়? একটা করে আমাদের কক্ষপথের সংখ্যা বেড়ে যায়, কিন্তু ইলেকট্রন সংখ্যাও বাড়ে, সর্ববহিস্থ কক্ষে সেম থাকে, কিন্তু একটা করে কক্ষপথের সংখ্যা বেড়ে যায়। এবার কক্ষপথের সংখ্যা বাড়লে ইলেকট্রন বাড়ে, তার সঙ্গে প্রোটনও বাড়ছে, তাহলে লজিক অনুযায়ী এদিকেও কমতে থাকবে। কিন্তু না, একটা কক্ষপথের নির্দিষ্ট একটা জায়গার প্রয়োজন। দেখো এখানে কিন্তু কক্ষপথ বাড়েনি, তাই কক্ষপথকে সংকুচিত করতে পেরেছিল। এবার একে সংকুচিত করে, তাহলে একেও সংকুচিত করতে হবে। সংকুচিত করার পরেও এর আগেরটার থেকে এর আকার অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি মানে বাড়ির চারিদিকে পাঁচিল দাও, তুমি 5টা পরপর পাঁচিল দিতে গেলে তোমার জায়গা কিন্তু লাগবেই লাগবে। সেইটা হচ্ছে ব্যাপার। তুমি যতই গায়ে গায়ে পাঁচিল দাও, তাতেও কিন্তু তোমার জায়গা অনেকটাই বেশি লাগবে কম্পেয়ার টু একটা পাঁচিলের থেকে। সেটাই হচ্ছে ব্যাপার, যে যদি আমরা একটা শ্রেণী বরাবর যে উপর থেকে নিচের দিকে নামি, তাহলে কিন্তু পরমাণুর আকার বেড়ে যাবে। কারণ কক্ষপথের একটা ন্যূনতম জায়গার দরকার, একটা স্পেসের দরকার। সেইটার জন্য কি হবে, আমাদের পরমাণুর আকার কিন্তু বেড়ে যাবে। তাহলে পরমাণুর আকার একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি হবে? বাড়বে। তাহলে এই হলো পরমাণুর আকারের ক্রম, যে একটা পরমাণু পর্যায় সারণী বরাবর যদি আমরা ডান দিক থেকে একটা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে আসি, তাহলে আমাদের পরমাণুর আকার কি হবে? কমবে। আর যদি একটা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামি, তাহলে কি হবে? পরমাণুর আকার বেড়ে যাবে। আর এই হচ্ছে লজিক। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই দুটো কিন্তু খুব সহজে বুঝতে পারা যাবে। তাহলে আমরা কি দেখলাম, যে এদিক বরাবর অর্থাৎ একটা পর্যায় বরাবর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকের দিকে যাই, তাহলে কি হবে? পরমাণুর আকারের ক্ষেত্রে পরমাণুর আকার, এই ছকটা কিন্তু তোমরা সবাই করে রাখবে। এই ছকটা থেকে পড়তে কিন্তু তোমাদের সুবিধা হবে। আমি এখন যেটা করব, কি হবে? এটা গিয়ে কমে, পরমাণুর আকার কমে। আর শ্রেণী বরাবর তুমি এইভাবে ডিনোট করো, শ্রেণী বরাবর কি হবে? বাড়বে, শ্রেণী বরাবর বাড়বে। এবার আমরা কথা বলবো আয়নাইজেশন শক্তি নিয়ে। আয়নাইজেশন শক্তি, আয়নাইজেশন শক্তিটা কি জিনিস সেটা আমাদের আগে একটু জানতে হবে। দেখো আয়নাইজেশনের মধ্যে কি আছে? আয়ন। তাহলে একটা পরমাণু কখন আয়নে পরিণত হয়?
হয় সে পরমাণু ইলেকট্রন নিজের থেকে ছেড়ে দেবে আর না হলে ইলেকট্রন গ্রহণ করবে। এটা কি বলা হয়? আয়নাইজেশন, আয়ন। এবার আয়নাইজেশন বলতে কি হয়, মনে করো একটা পরমাণু আছে, মনে করো তোমার একটা পরমাণু, যে কোনো একটা পরমাণু, এই একটা পরমাণু, এই পরমাণু থেকে এই পরমাণু সর্ববহিস্থ কক্ষে একদম আলগা করে যে ইলেকট্রনটা আটকে আছে তাকে ইলেকট্রন থেকে বাইরে বার করে দেওয়ার জন্য যে ন্যূনতম শক্তিটা লাগবে তাকেই বলা হবে আয়নাইজেশন শক্তি। অর্থাৎ তুমি যদি সোডিয়ামেরই ধরো, সোডিয়াম এই তো পরমাণু স্ট্রাকচার, এর সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। এই একটা ইলেকট্রনকে এইখান থেকে ছিটকে বার করে দিতে এমনি এমনি তো বেরোবে না, একে দেখো এমনি এমনি তো বেরোবে না, তাকে লাথ মেরেই বার করতে হবে। তাহলে একটা শক্তির কিন্তু প্রয়োজন হবে, যে ন্যূনতম শক্তিটা তোমাকে এখানে দিতে হবে সেই শক্তিটাকেই বলা হয় আমার আয়নাইজেশন শক্তি। তাহলে এবার একটু ভেবে বলো যে পর্যায় বরাবর যদি ডান দিক থেকে আমাদের বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে আয়নাইজেশন শক্তি বাড়বে না কমবে? দেখো লজিক, দেখো আমরা জেনেছি যে পরমাণুর আকার কি হয়, যত ওদিকে যাওয়া যায় কমে যায়। কেন কমে যায় না, ওদিকে যত যাওয়া যায় একটা পর্যায় বরাবর কি হয়, ওখানে আকর্ষণ বলটা অনেক বেশি থাকে। এবার যদি ভালো আকর্ষণ বল থাকে এইখানে সমস্ত ইলেকট্রনগুলোর, তাহলে তোমার কিন্তু অনেক বেশি শক্তির প্রয়োজন হবে একটা ইলেকট্রনকে ওখান থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়ার জন্য, অ্যাজ কম্পেয়ার টু কার, একদম প্রথম পর্যায়ের দিকে যারা আছে, যারা কিন্তু আকার অনেক বড়, অর্থাৎ এদের মধ্যে তড়িৎ বলটা অতটা শক্তিশালী নয়, আলগা করে ধরে আছে। তুমি কিন্তু এরকম টুক করে দিলেই, কথার কথা টুক করে অল্প বল প্রয়োগ করলেই কিন্তু ইলেকট্রন ছিটকে চলে যাবে। তাহলে কার ক্ষেত্রে আয়নাইজেশন শক্তি বেশি হবে? 17 নম্বর 18 নম্বর ওই দিকের যে মৌলগুলো আছে ওদের কিন্তু আয়নাইজেশন শক্তি বেশি হবে কম্পেয়ার টু কার, এদের থেকে। আর সবথেকে কম কার হবে? 1 নম্বর 2 নম্বর। তাহলে আমরা এই কনক্লুশনে অবশ্যই আসতে পারি যে যদি একটা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে আমরা যাই তাহলে আয়নাইজেশন শক্তি কি হবে? বাড়বে। তাহলে আয়নাইজেশন শক্তি কি হবে? এদিকে বাড়বে। একই লজিক তুমি শ্রেণী বরাবর অ্যাপ্লাই করো। দেখো শ্রেণী বরাবর কি হয়, যত উপর থেকে নিচের দিকে আসা যায় পরমাণুর আকার তত বেড়ে যায়। আর পরমাণুর আকার বেড়ে যাওয়া মানে কি, যত তুমি দূরে চলে যাবে, যত তুমি দূরে যাবে তত কি হবে, তোমার প্রতি আসক্তি টান কিন্তু কমতে থাকবে। তার ফলে কি হবে, দূরে গেলে তোমাকে অন্য পথে কেউ চালিত করতে কিন্তু লোকের সুবিধা হবে অল্প এনার্জিতেই। সেই জন্যে কী হবে, দেখো কম্পেয়ার টু কত কাছে আছে নিউক্লিয়াস থেকে দূরে আছে, নিউক্লিয়াস থেকে আরও দূরে আছে। তাহলে যত নিচের দিকে তুমি নামবে খুব অল্প বল প্রয়োগ করেই কিন্তু সোজাভাবে একটা ইলেকট্রনকে বার করে দেওয়া যাবে। তাহলে কি হবে, শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি আয়নাইজেশন শক্তির মান কি হবে, কমে যাবে। তাহলে এইদিকে হবে আমাদের কমবে। বেশ, আচ্ছা এরপরে আমরা দেখব যে ধর্মটা, সেটা হচ্ছে জারণ ধর্ম। দেখো জারণ ক্ষমতা বলতে কি বোঝায়? জারণ ক্ষমতা বলতে বোঝায় যে অপরকে জারিত করে দেওয়ার ক্ষমতা, অপরকে জারণ ঘটানোর ক্ষমতা। এবার জারণ আর বিজারণ কি জিনিস, দেখো যদি কোনো একটা মৌল মনে করো এক্স, এ যদি ইলেকট্রন ত্যাগ করে দেয়, যদি ক্যাটায়নে পরিণত হয়ে যায়, তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় আমার জারণ বিক্রিয়া। আর একটা মৌল এক্স যদি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়ে যায়, সেটাকে বলা হয় আমাদের বিজারণ বিক্রিয়া। এবার কি হবে দেখো, জারণ এবং বিজারণ কী ক্ষেত্রে হবে, দেখো পর্যায় এবং শ্রেণী বরাবর কোন দিক থেকে আমার কার এই ইলেকট্রন ত্যাগের ক্ষমতা বেশি এবং ইলেকট্রন গ্রহণের ক্ষমতা কার বেশি। অবভিয়াসলি এই যে 1, 2 অর্থাৎ ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এই দিকের যে মৌলগুলো আছে তাদের সর্ববহিস্থ কক্ষে কত, একটা করে ইলেকট্রন আছে। এই একটা করে ইলেকট্রন যদি ছেড়ে দিতে পারে, যদি সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনটা আমার ত্যাগ করে দিতে পারে, তাহলে সর্ববহিস্থ কক্ষপথ কিন্তু তার আগেরটা হয়ে যাবে। এবং তার আগেরটা কি, অষ্টক পূর্তি আছে। অষ্টক পূর্তি হওয়া মানে কি, অষ্টক পূর্তি হওয়া মানে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার লাভ করা, অর্থাৎ সুস্থির হয়ে যাওয়া। তাহলে কি করবে, যে পর্যায় সারণীর বাঁ দিকে যে সমস্ত মৌলগুলো আছে তারা কিন্তু ইলেকট্রনকে বর্জন করে দেবে। এবার ইলেকট্রন বর্জন করে কি করবে, সেই ইলেকট্রনটা কেন বর্জন করবে, যে ইলেকট্রনটাও বর্জন করলো অন্য কেউ নিশ্চয়ই, মনে করো আমি একটা ইলেকট্রন বর্জন করে দিলাম, আমার সামনের জন কেউ আছে, সে ওই ইলেকট্রনটা তাকে গ্রহণ করতে হবে, এভাবে কিন্তু ফাঁকা যাবে না। তাহলে আমার কাছে কি ক্ষমতা রইল, এইদিকে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের জনকে ইলেকট্রন গ্রহণ করিয়ে দিলাম। তাহলে মনে করো এই এক্স, এই যে একটা ইলেকট্রন গ্রহণ করে এক্স প্লাস হলো, একটা ইলেকট্রন ফাঁকা ঘুরলো,
ওয়াই বলে আরেকটা মৌল, সে কী করলো, ইলেকট্রনটাকে নিল, ইলেকট্রনটাকে নিয়ে তার কি হয়ে গেল, বিজারণ হয়ে গেল। তাহলে লোককে বিজারণ করে দেওয়ার ক্ষমতা রইল আমার। তাহলে জারণ ক্ষমতা আর বিজারণ ক্ষমতা, তাহলে জারণ ক্ষমতা কি হবে, যত এদিক থেকে যাবে এদিকে যাবে। এবার এদিকে চলে আসি আমরা, আবার 17 নম্বর, 18 নম্বর, 16 নম্বর। দেখো ক্লোরিনের কথা যদি ভাবি আমি, ক্লোরিনের আমাদের সিএল পরমাণু এখানে আঁকছি, সিএলের কত হয়, সিএলের হয় 17। আচ্ছা ফ্লুরিন দিয়ে বলি, ফ্লুরিন হচ্ছে 9। আচ্ছা 2,7 হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে ফ্লুরিনের স্ট্রাকচার হবে এইরকম, প্রথম কক্ষপথে 2, তারপরে কক্ষপথে হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7। এবার ফ্লুরিন কি চাইবে, যে সর্ববস্তু কক্ষে 8টা করতে গেলে ওর কটা লাগবে, সর্ববস্তু কক্ষে আর একটা ইলেকট্রন লাগবে। তাহলে ফ্লুরিনের পক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করাটা অনেক সোজা কম্পেয়ার টু কী হবে, কম্পেয়ার টু এই 7খানা ইলেকট্রন বার করে দেওয়ার থেকে। তাহলে ফ্লুরিন সবসময় চাইবে অন্য কারোর কাছ থেকে একটা ইলেকট্রন কেড়ে কী করে আমার কাছে নিয়ে চলে আসি। অর্থাৎ ফ্লুরিন কী করবে, ফ্লুরিন নিজের বিজারণ ঘটাবে কিন্তু অন্যজনকে জারণ করে দেবে। তেমনি যদি আমি সোডিয়াম বা লিথিয়ামের উদাহরণ দিই, এরা নিজেদের জারণ ঘটিয়ে দেবে কিন্তু অপরকে কী করবে, বিজারণ করিয়ে দেবে। তাহলে এদিক থেকে এদিকে গেলে কি হলো, ওদিকের মৌলগুলো কি করবে না, ওদিকের মৌলগুলো অপরের কাছ থেকে ইলেকট্রন টেনে নিয়ে, বা মনে করো তুমি টাকা পয়সা অপরের কাছ থেকে টেনে নিয়ে নিজে বড়লোক হয়ে যাবে আর লোকটাকে কি করবে, ভিখারি বানিয়ে দেবে। তাহলে ওই দিকের ভিখারি বানানোর ক্ষমতা বেশি হয়ে যাবে, তাহলে ওইদিকে কী করবে, জ্বালন করার ক্ষমতা বেশি হবে। তাহলে জ্বালন ক্ষমতা একটা পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে জ্বালন ক্ষমতা অবশ্যই বাড়বে। আর শ্রেণী বরাবর ঠিক এর উল্টো কেস হয়, যা পর্যায় বরাবর হয় শ্রেণী বরাবর তার উল্টো হয়। তাহলে এটা কি হবে, এটা হবে কমবে। তাহলে অপোজিটভাবে যদি আমরা সঙ্গে সঙ্গে বিজারণ ক্ষমতার হিসেবটাও করে নিই, দেখো বিজারণ ক্ষমতা আমরা এইদিকে কি দেখলাম, এই দিকের মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, অর্থাৎ টাকা দিয়ে নিজে ফকির হয়ে যাচ্ছে, অপরকে বড়লোক করে দিচ্ছে, ইলেকট্রন ত্যাগ করে নিজের জারণ করে অপরকে বিজারণ করিয়ে দিচ্ছে। তাহলে বিজারণ ক্ষমতা এই দিকের মৌলগুলোর বেশি, আর ওদিকে কি করছিল, ওদিকে জারণ করিয়ে দিচ্ছিল। তাহলে বিজারণ ক্ষমতা নিজেরা বিজারিত হয়ে যাচ্ছিল। তাহলে বিজারণ ক্ষমতা বলতে গেলে যে একটা পর্যায় বরাবর আমাদের বাঁ দিক থেকে ডান দিকে যত যাওয়া যাবে বিজারণ ক্ষমতা ঠিক জারণের উল্টো হবে, অর্থাৎ এদিকে কমবে। আর পর্যায় বরাবর যা হবে শ্রেণী বরাবর তার উল্টো হবে, এদিকে কমলে এদিকে হবে বাড়বে বিজারণ ক্ষমতা। তাহলে এই গেল জারণ এবং বিজারণ পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়। জারণ একটা পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে এলে বাড়বে, আর একটা শ্রেণীর ওপর থেকে নিচের দিকে এলে কমবে। বিজারণ একটা পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে কমবে, আর ওপর থেকে নিচে গেলে আমাদের বাড়বে। এবার আমরা দেখব তড়িৎ ঋণাত্মকতা, এইটা কিভাবে পরিবর্তিত হয়। তড়িৎ এবার তড়িৎ ঋণাত্মকতা দেখো, তড়িৎ ঋণাত্মকতা মানে কি আগে আমাদের জানতে হবে। তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে কোনো একটা মৌলের পরমাণুর একটা ইলেকট্রনের প্রতি আসক্তিকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ আমার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কত বেশি সেটার দিকে মাপা হয় তড়িৎ ঋণাত্মকতা। যে মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি হবে সে তত তড়িৎ ঋণাত্মক মৌল হবে। এবার তোমরা ভেবে বলো পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হবে। তোমরা এখন বুঝেই গেছো যে 1 নম্বর আর 2 নম্বর এরা এই দিকগুলো কি তৈরি করে, ক্যাটায়ন তৈরি করে। অর্থাৎ এরা ইলেকট্রন তো নেয় না, এরা ইলেকট্রনকে বার করতে পারলে বাঁচে। তাহলে কি এরা বেশি তড়িৎ ঋণাত্মক হবে? না, হবে না। কারা হবে? দেখো 17 নম্বর 16 নম্বর, এরা 16 আর 17 নম্বর মৌলগুলোর ক্ষেত্রে কি হবে, তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক হবে। এরা ইলেকট্রন গ্রহণ করতে চায়, আর এদিকের এরা ইলেকট্রন ছেড়ে দেয়। অর্থাৎ এরা কিন্তু একদমই তড়িৎ ঋণাত্মক নয়, এরা বরঞ্চ তড়িৎ ধনাত্মক। তাই তড়িৎ ঋণাত্মকতা একটা পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে, বাড়বে। আর শ্রেণী বরাবর ঠিক উল্টো হবে, অর্থাৎ কমবে। আচ্ছা, তড়িৎ ধনাত্মকতা যদি বলে এর উল্টো কেসটা হবে। তড়িৎ ধনাত্মকতা অর্থাৎ কে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতা কার বেশি হবে। ওরা অ্যানায়নে পরিণত হয় আর এদিকে এরা ক্যাটায়নে পরিণত হয়। এরা কি করবে, ইলেকট্রনটাকে বার করে দিতে চাইবে, আর ওরা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তাহলে তড়িৎ ধনাত্মকতা একটা পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে, কমবে, আর শ্রেণী বরাবর কি হবে, বাড়বে। এইভাবে সিকোয়েন্সের মাধ্যমে কিন্তু আমাদের এই ধর্মগুলোকে
মনে রাখতে হবে এবং পরীক্ষায় কিন্তু এগুলো দিয়ে দেয় কিভাবে 3-4টে একই পর্যায় বরাবর 3-4টে মৌল দিয়ে দিল, দিয়ে বলল ক্রমবর্ধমান তড়িৎ-ঋণাত্মকতার অনুসারে সাজাও, ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও, শ্রেণী বরাবর দিয়ে দিতে পারে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও, ক্রমবর্ধমান আয়নাইজেশন শক্তি হিসেবে সাজাও। এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনগুলো হবে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমাদের সমস্ত ক্লাসটা ক্লিয়ার হয়েছে। খুব ইন্টারেস্টিং ক্লাস। যদি কোনো ডাউটস থাকে অবশ্যই বলবে। আজকে আপাতত এখানেই আমাদের পর্যায় সারণী শেষ। যদি কোনো ডাউটস, যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর এই ক্লাস সংক্রান্ত যদি পিডিএফ পাওয়ার ইচ্ছা হয় তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ এলআরএনআর ডাউনলোড করো, সেখান থেকে তোমরা এগুলো ইজিলি পেয়ে যাবে। আচ্ছা, এছাড়াও এর আগে অন্যান্য চ্যাপ্টারের ভিডিও কিন্তু অলরেডি করা আছে, তোমরা যাও এবং প্লেলিস্টে গিয়ে সেইগুলোকে দেখো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে পরবর্তী ভিডিওয়ে।